আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নোমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়ের অর্থাৎ উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় এর যে সিরিজ ভিডিও তার দ্বিতীয় অংশ নিয়ে আজকে কথা বলবো। আমরা প্রথম অংশে থিওরি এবং বেসিক যে কনসেপ্ট, যে সমহারের শেয়ার ইস্যু, অধিহারের শেয়ার ইস্যু, অবহারের শেয়ার ইস্যু এবং এর সাথে সংশ্লিষ্ট যে সকল জাবেদা, খতিয়ান এবং উদ্ধৃতপত্রে এগুলোর উপস্থাপন, এই সকল বিষয়গুলি নিয়ে আমরা কথা বলেছিলাম, ম্যাথ সলিউশন দেখেছিলাম। যদি কেউ দেখে না থাকেন তাহলে অনুরোধ করব প্রথম অংশটা দেখার জন্য। আপনার এই অধ্যায়টা আপনাদের জন্য নতুন এবং এই দ্বিতীয় অংশ যদি আপনি করতে চান তাহলে অবশ্যই প্রথম অংশ থেকে বিষয়গুলি ভালোভাবে বুঝে এসে তারপর দ্বিতীয় অংশটা করলে ভালো হয়। আচ্ছা, আমি আরও কিছু কথা বলে নিই। আমরা প্রথম অংশে যে ম্যাথগুলি দেখেছিলাম তার ধারাবাহিকতায় আজকে অনেকগুলি ম্যাথ দেখব এবং এই ভিডিওর মাধ্যমে, এই ক্লাসের মাধ্যমে আমরা আমাদের এই অধ্যায়টা শেষ করে দিব। আর এই অধ্যায়ের সম্ভাব্য যত ধরনের হিসাব আসতে পারে আমি চেষ্টা করব প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে আজকে কথা বলার জন্য। এবং এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের ক্ষেত্রে যত ধরনের বাস্তবিক যে সকল প্রবলেমগুলি দেখা দেয় অ্যাকচুয়ালি ফিল্ড পর্যায়ে, ওইভাবে আমরা কথাগুলি বোঝার চেষ্টা করব এবং আমাদের পরীক্ষাতেও এই বিষয়গুলি আসে। তো আমরা আসলে ফোকাস করব অ্যাকচুয়াল বুঝার জন্য। অ্যাকচুয়ালি যখন আমরা বিষয়টা বুঝবো তখন আমাদের পরীক্ষায় যেভাবেই আসুক না কেন ইনশাল্লাহ আমরা পারবো। আর যদি শুধুমাত্র আমরা যদি ফোকাস করি যে সাজেশন, সর্টিং, শুধুমাত্র আমি কিছু বিষয় দেখাইলাম, সীমাবদ্ধ কিছু বিষয় দেখাইলাম আর সেটাই তোমরা পড়লা বা প্র্যাকটিস করলা, এরপরে পরীক্ষায় অন্য কোনো কিছু চলে আসলো, আমি বিষয়টা এরকম চাই না। আমি চাই যে এই অধ্যায় সংক্রান্তে যাবতীয় যত ক্যাপাসিটির বা যত মেথডের ম্যাথ আসতে পারে সম্ভাব্য এবং প্র্যাকটিক্যালি যত ধরনের শেয়ার ইস্যুর ক্ষেত্রে যত ধরনের প্রবলেম দেখা দেয় হিসাব নিকাশগত, এই যাবতীয় বিষয়গুলি সবগুলো আমরা ফোকাসে আনার জন্য। ঠিক আছে, আমরা আর কথা না বাড়িয়ে আমরা ম্যাথে চলে যাই। আমরা প্রথম ম্যাথটা একটু পড়ি। এখানে কি বিষয়গুলি নিয়ে কথা বলা হয়েছে দেখো। এখানে বলা আছে যে এনায়েতপুর লিমিটেডের অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যে 50,000 শেয়ার। আচ্ছা, তার টোটাল সে 50,000 শেয়ার নিয়ে অনুমোদিত হয়েছে এবং তার প্রতিটা শেয়ারের ভ্যালু হচ্ছে 10 টাকা। তাহলে তার টোটাল মূলধনটা কত? 50,000 ইন্টু 10, তাহলে তার টোটাল অনুমোদিত মূলধনটা হচ্ছে 5 লাখ টাকা, টাকার অঙ্কে হিসাব করলে। কোম্পানির 10,000 শেয়ার একখণ্ড ভূমির বিনিময়ে সখীপুর লিমিটেডের নিকটে বিক্রয় করে। অর্থাৎ কোম্পানি কি করছে? 10,000 শেয়ারের বিনিময়ে একটা ল্যান্ড ক্রয় করছে সখীপুর লিমিটেডের কাছ থেকে, এটা ল্যান্ড ক্রয় করছে। ওকে, এরপর আমরা কি দেখি যে অবশিষ্ট শেয়ার হতে 35,000 শেয়ার জনগণের নিকট 10% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। আচ্ছা, তাহলে তার শেয়ার ছিল 50,000, সেখান থেকে সে 10,000 শেয়ার দিয়ে একটা জমি কিনছে। বাকি যে তার হাতে যে 40,000 শেয়ার অবশিষ্ট ছিল সেখান থেকে সে 35,000 শেয়ার বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করছে এবং শেয়ারগুলি সে 10% অধিহারে বিক্রি করবে। আচ্ছা, অধিহারের বিষয়টা আমরা দেখছিলাম। এখন আমি যদি বলি যে অধিহারে 10% অধিহারে যদি বিক্রি করে তাহলে প্রতিটা শেয়ারের দাম কত দাঁড়ায়? আমরা সেটা জানি। আমরা যদি সেটা এখান দিয়ে একটু যদি দেখাই তাহলে আমাদের প্রতিটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা। এখন আমাদের আরও সে 10% অধিহারে বিক্রি করবে, তাহলে 10 টাকা প্লাস আরও 10 টাকার 10%,
তাহলে এখান থেকে কত আসে? 10 টাকা প্লাস 10 টাকার 10% হচ্ছে 1 টাকা। আই মিন সে এই শেয়ারটা বাজারে 11 টাকায় বিক্রি করবে। আচ্ছা, এই বিষয়টা আমরা বুঝলাম। তাহলে 10% অধিহারে প্রতিটা শেয়ারের মূল্য দাঁড়ায় 11 টাকা। আচ্ছা, সঠিক সময়ে কোম্পানি 40,000 শেয়ারের আবেদনপত্র পেল। এখন সে বাজারে বিক্রয়ের জন্য ইস্যু করছে 35,000 শেয়ার। সে বাজার থেকে টোটাল আবেদন পেয়েছে 40,000 শেয়ারের। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বন্টন করে অবশিষ্ট শেয়ার ফেরত দেওয়া হলো। তাহলে এই যে 35,000 শেয়ার আমরা বাজারে বিক্রির উদ্দেশ্যে ইস্যু করছি, 40,000 শেয়ারের আবেদন পাইছি। তাহলে আমরা যত শেয়ার ইস্যু করব ঠিক তত শেয়ারই বিলি করব, এর বাইরে আমরা বিলি করব না। তাহলে আমরা 5,000 শেয়ারের আবেদন বেশি পাইছি, এই টাকাটা আমরা ফেরত দিয়ে দিছি, কথাটাই বলা আছে। এই প্রেক্ষিতে আইসিবিকে তার কমিশন বাবদ 12,000 টাকা প্রদান করা হলো। আচ্ছা, এই কথাটার মানে কি? এ কথাটার মানে হচ্ছে এই যে আমরা যে 35,000 শেয়ার বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করছিলাম, এইটার দায়িত্বটা নিয়েছিল আইসিবি, অর্থাৎ অবলেখক বলি বা ব্রোকার হাউস বলি, যাই বলি না কেন, এরা দায়িত্ব নিয়েছিল এই শেয়ারটা বিক্রি করে দেওয়ার জন্য। এই যে দায়িত্ব নিয়েছিল এটা বাবদ তাদেরকে কমিশন দিছি আমরা 12,000 টাকা। আচ্ছা, আমাদের এখানে রিকোয়ারমেন্টগুলি ছিল শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো, তারপর হচ্ছে কোম্পানি বইতে সংশ্লিষ্ট জাবেদা দাও, চলমান জের পদ্ধতিতে ব্যাংক হিসাব প্রস্তুত করা এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা। এখন আমাদের এখানে শেয়ার অধিহারের পরিমাণটা চেয়েছে। আমরা প্রথমে যদি ক্যালকুলেশন করতে যদি সমস্যা হয়, এই ধরনের জিনিসগুলো আমরা প্রথমে জাবেদার কাজটা করে ফেলবো। খ নাম্বারের এই যে এখানে জাবেদাটা চেয়েছে, আমরা জাবেদারের কাজটা করলে আমরা টোটাল শেয়ার অধিহারের পরিমাণটা পাই। আমরা মুখে মুখে যদি হিসাব করি, আমরা দেখো এখানে এই যে 35,000 শেয়ার যে বাজারে ইস্যু করছিলাম, আচ্ছা 35,000 শেয়ারে আমরা প্রতি শেয়ারে কত টাকা করে অধিহারে নিচ্ছি? আমরা এখানে দেখছিলাম প্রতি শেয়ারে আমরা 1 টাকা করে অধিহার নিচ্ছি। তাহলে বাজারে যেহেতু আমরা 35,000 শেয়ার ইস্যু করতেছি, তাহলে প্রতি শেয়ার 1 টাকা করে হলে আমাদের কাছে টোটাল অধিহারের টাকা আসতেছে 35,000 টাকা। আচ্ছা, এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আরো কথা বলতেছি। আচ্ছা, একটা কথা বলি, ধরো এই কোম্পানির টোটাল ইস্যুকৃত শেয়ার যদি চাই, তাহলে সেক্ষেত্রে পরিমাণটা কত হবে? এখানে দেখো, এখানে কোম্পানির শেয়ার আছে 50,000, এর ভিতরে এই যে সে 10,000 শেয়ার দিয়ে একটা জমি কিনছে, এই শেয়ারটাও আলটিমেটলি ইস্যু হয়ে গেছে। তাহলে এখানে ইস্যু শেয়ার আছে 10,000, আর এখানে বিক্রির উদ্দেশ্যে সে ইস্যু করছে 35,000। তাহলে তার যদি চায় যে আমাদের কাছে মোট ইস্যুকৃত শেয়ার কত, তাহলে মোট ইস্যুকৃত শেয়ার হবে 45,000। তাহলে কোম্পানির শেয়ার ছিল 50,000, সে টোটাল এই দুইটা পয়েন্টে টোটাল ইস্যু করে ফেলছে 45,000, আর তার হাতে আরো 5,000 শেয়ার থেকে গেছে, সেটা সে পরে ভবিষ্যতে বিক্রি করবে। আচ্ছা, তাহলে আমরা ক নাম্বার রিকোয়ারমেন্টটা পাইলাম? তাহলে শেয়ার অধিহারের পরিমাণটা আমরা পাইলাম, আমরা এখানেও আমরা বের করব পরবর্তীতে। আচ্ছা, জাবেদাটা আমরা দেখি, জাবেদাটা দেখলে আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। জাবেদাটা আমরা প্রথম শুরু করব কোথা থেকে? যে আমরা যে শেয়ার আবেদনের যে ব্যাংকের মাধ্যমে যে টাকাটা পাইছিলাম, যখন হচ্ছে যে জনগণ শেয়ার কেনার জন্য আবেদন করছিল, আবেদন করার প্রসেস হচ্ছে তারা ব্যাংকের মাধ্যমে আমাদের কাছে টাকা জমা দিছে, ঠিক আছে? এটা হচ্ছে যে মূল ব্যাপার। তাহলে আমরা ওই জাবেদাটাতে যাই। আচ্ছা, প্রথমে হচ্ছে যে যেহেতু সে প্রথমে আমাদের প্রথম অংশে বলছে যে সে এখন জমি কিনছে, তাহলে আমরা প্রথমে এটার জাবেদাটা দিব। তাহলে জমিটা কিনছে আমরা কিসের মাধ্যমে? শেয়ারের মাধ্যমে। তাহলে জাবেদাটা কি হবে? যে ভূমি হিসাবটা ডেবিট হবে, যেহেতু ভূমি কিনছি। জমি কেনা মানে কি, আমরা জমির ক্ষেত্রে আমরা ভূমি বলি নাকি, ভূমি এখানে ভূমি বলা আছে। ভূমি হিসাবটা ডেবিট হবে, আর যেহেতু আমরা শেয়ারের মাধ্যমে ভূমিটা কিনছি, তাহলে শেয়ার মূলধন হিসাবটা ক্রেডিট হবে, ঠিক আছে? আচ্ছা, এই শেয়ারটা কিনছিলাম, এগুলা কিন্তু আমরা অধিহারে বিক্রি করি নাই। এখানে এই যে ভূমিটা যে কিনছি, ভূমিটা কেনার ক্ষেত্রে শেয়ারটা অধিহারে না অবহারে কোনো কিছু বলা হয় নাই। তার মানে আমরা এখানে ধরে নিব যে 10 টাকা মূল্যের শেয়ার 10 টাকা করে আমরা ওদের কাছে বিক্রি করে ওদের থেকে আমরা ভূমিটা কিনছি। তাহলে আমাদের ভূমি হিসাব ডেবিট অ্যান্ড শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, আমাদের টাকার পরিমাণটা কত হবে? 10 টাকা করে 10,000 শেয়ারে 1 লাখ টাকা। এই যে আমাদের 1 লাখ টাকা আসলো। এবার আসো আমাদের বাজারে যে আমরা যে শেয়ারটা বিক্রির উদ্দেশ্যে ইস্যু করছিলাম, সেখানে আমরা 40,000 শেয়ারের আবেদন পেয়েছি। আবেদন পাওয়ার কথাটার মানে হচ্ছে আমাদের কাছে 40,000 শেয়ারের টাকা ব্যাংকে জমা হয়েছে। তাহলে আমরা এখানে প্রতি শেয়ার বিক্রি করছিলাম কত টাকা করে? এই যে 35,000 শেয়ার 10% অধিহারে বিক্রি করছিলাম। 10% অধিহারে বিক্রি করার কথাটার মানে হচ্ছে আমরা প্রতি শেয়ার
এই 10 টাকা প্লাস আরো 10 টাকার উপরে 10% 1 টাকা, টোটাল বাজারে আমরা এই শেয়ারগুলি বিক্রি করছি 11 টাকা করে। ঠিক আছে? তাইলে আমাদের এখানে যখন আমাদের কাছে জনগণ শেয়ারের জন্য আবেদন করছে, তখন আমরা ব্যাংকে টাকা পাইছি। তাহলে এটা যেটা হবে ব্যাংক হিসাব ডেবিট অ্যান্ড শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আচ্ছা, তাহলে আমরা এখানে টাকা পাইছি কত? তাহলে 40,000 শেয়ার আর প্রতিটা 11 টাকা করে। তাহলে আমাদের এখানে টাকা পাইছি আমরা 4,40,000 টাকা। যে ব্যাখ্যাটাও দেওয়া আছে, যেহেতু প্রতিটা 1 টাকা ওদিয়ার সহ 11 টাকা করে 40,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। আচ্ছা, এইবার আসো আমরা এই টাকাটাকে কোথায় কোথায় নিয়ে যাব, এটা হচ্ছে দেখার বিষয়। এখন আমরা এই ব্যাপারগুলি যদি মাথা থাকে, এখানে যে হিসাব নিকাশগুলি করছিলাম, তাহলে আমাদের জন্য ভেরি ইজি হয়ে যায়। দেখো, আমরা বাজারে ইস্যু করছিলাম 35,000 শেয়ার, তাহলে আমরা 35,000 শেয়ারই বাজারে বিতরণ করব। বাড়তি যে শেয়ার টাকা দামটা, বাড়তি যে আবেদনের টাকা আসছে 5,000 শেয়ারের টাকা, 5,000 শেয়ারের জন্য যে বাড়তি আবেদন আসছে, এই টাকাটা আমরা ফেরত দিয়ে দিব। ফেরত দেওয়া কথাটার মানে হচ্ছে কি, যেহেতু আমরা টাকাটা পাইছিলাম ব্যাংকে, তাহলে ব্যাংক হিসাব যখন ডেবিট করছিলাম, আবার ফেরত দেওয়া মানে হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে ফেরত দিয়ে দিব, তাহলে এখানে ব্যাংক হিসাবটা ক্রেডিট হবে। ঠিক আছে? তাইলে আমাদের এখানে এই যে শেয়ার আবেদন হিসাব, এটাকে আমরা ডেবিট করে দিলাম 4,40,000। এটাকে ডেবিট করে দিয়ে এখানে যে যে খাতে টাকাটা যাওয়ার কথা, শেয়ার আবেদন হিসাবের যে খাতে যে টাকাটা যাওয়ার কথা, ওই টাকাটা ওই খাতে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখো, এখানে আমাদের ব্যাংক হিসাবে দেখো যে 5,000 শেয়ারের টাকা আমরা প্রতিটা শেয়ারের জন্য 11 টাকা করে বাজার থেকে নিচ্ছিলাম। তাহলে 5,000 শেয়ার ইন্টু 11, তাহলে এখানে 55,000 টাকা আমাদের ব্যাংকের মাধ্যমে আমরা ফেরত দিয়ে দিছি, তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। এখন আমাদের মূলধনে যাবে কত টাকা? এই কথাটা আবার আগের ভিডিওতে বারবার বলা হয়েছিল যে, আগের ক্লাসে বারবার বলা হয়েছিল যে, আমরা বাজার থেকে শেয়ার যেই দামে আমরা নিবন্ধিত 10 টাকা বা 100 টাকা, যেই দামেই নিবন্ধিত, ওই দামের কম বা বেশি কোনো টাকা মূলধনে নিতে পারবো না। যেই দামে নিবন্ধিত ঠিক ওই দামের টাকাটাই মূলধনে নিতে হবে। তাহলে আমাদের নিবন্ধিত হয়েছে 10 টাকা দামে, তাহলে আমরা 35,000 বাজারে ইস্যু করছিলাম, 35,000 শেয়ারের টাকায় আমরা মূলধনে নিব এবং ওই 10 টাকা করেই নিব। তাহলে শেয়ার মূলধন হিসেবে যাচ্ছে 35,000 ইন্টু 10, তাহলে 3,50,000 টাকা। তাহলে আমরা যে 1 টাকা করে যে বাড়তি নিছিলাম, ওই টাকাটা হচ্ছে অধিয়ারের টাকা। এটা হচ্ছে আমাদের শেয়ার অধিয়ার হিসাব। তাহলে 35,000 শেয়ারে 1 টাকা করে বাড়তি নিছিলাম, এটা শেয়ার অধিয়ার হিসাব, ক্রেডিট হিসাবে আমরা আমাদের ভিন্নভাবে হিসাবে দেখাইতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের এখানে শেয়ার মূলধন হিসাবে গেল 3,50,000, শেয়ার অধিহারে গেল 35,000, ব্যাংকের মাধ্যমে আমরা ফেরত দিলাম 55,000। এই তিনটা যোগ করলে আমাদের এই শেয়ার আবেদন হিসাব ডেবিট 4,40,000 সমান হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমরা ব্যাংকের মাধ্যমে যে টাকাটা পাইছিলাম, এই টাকাটাকে আমরা প্রপারলি ডিস্ট্রিবিউট করে দিলাম। এরপরে আমাদের খাতে কাজ কি? এই যে আমরা এই শেয়ারগুলি বাজারে বিক্রির উদ্দেশ্যে আইসিবি, সেটা ব্রোকার হাউস হোক বা যাই হোক, ওদের মাধ্যমে বিক্রি করছে, ওদেরকে আমরা কমিশন বাবদ 12,000 টাকা দিছি। এটাকে আমাদের ভাষায় বলা হয় অবলেখকের কমিশন। আচ্ছা, তাহলে অবলেখকের কমিশনটা আমরা কোথা থেকে দিছি? ব্যাংকের মাধ্যমে দিছি। তাইলে শেয়ার অবলেখকের কমিশন হিসাবটা ডেবিট হবে অ্যান্ড ব্যাংক হিসাবটা আমাদের ক্রেডিট হবে 12,000 টাকা। একটু নিচে হওয়ার দরকার ছিল, এখানে নিচে হবে, এখানেও এটা, এখানে হবে না, এটা একটু নিচে হবে। আচ্ছা, আমরা মূল ব্যাপারটা বুঝতে পারছি। এখন আমরা আমাদের আমাদের কাছে এখন আমাদের জাবেদের কাজটা শেষ। তাহলে আমরা এখানে দেখো, এই যে শেয়ার অধিয়ার হিসাবের পরিমাণটা চাইছে, আমরা এখানে প্রথমে না করলেও এখানে দেখো, এখান থেকে আমাদের সুন্দর শেয়ার অধিয়ার হিসাবে টাকাটা বের হয়ে আসছে। যে শেয়ার অধিয়ার হিসাব 35,000 টাকা, এটা আমরা এখানে শেয়ার অধিয়ার হিসাবের পরিমাণ লেখা, আমরা এখানে 35,000 ইন্টু 1 টাকা ইজুকাল টু 35,000 টাকা দিয়ে দিলে আমাদের ভেরি সিম্পলি ক্যালকুলেশনটা হয়ে যায়। ঠিক আছে? এবার আমাদের বলছে চলমান জ্যাচক পদ্ধতিতে ব্যাংক হিসাবটা প্রস্তুত করতে বলছে। তাহলে আমরা ব্যাংক হিসাবটা পারবো নিশ্চয়ই। এখান থেকে আমরা একটু দেখি, ব্যাংক হিসাবে এখানে ডেবিট হয়েছে 4,40,000 টাকা, ব্যাংক হিসাব এখানে ক্রেডিট হয়েছে 55,000 টাকা, ব্যাংক হিসাব এখানে ক্রেডিট হয়েছে 12,000 টাকা। এই হিসাবগুলি দিয়ে আমরা ব্যাংক হিসাবের খতিয়ানটা করে ফেলবো। যে আবেদনের ডেবিট 4,40,000 টাকা জের। আচ্ছা, তোমরা খতিয়ানটা সাধারণত করো যে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট জের অ্যান্ড ক্রেডিট জের। কিন্তু তোমরা যদি কখনো ব্যাংক স্টেটমেন্ট দেখো, এটা একটু খেয়াল করবা, ব্যাংক স্টেটমেন্টও কিন্তু ওয়ান কাইন্ড অফ তোমার হিসাবের খতিয়ান।
ঠিক আছে? তোমরা যদি কখনো ব্যাংক স্টেটমেন্ট যদি হাতে নিয়ে দেখো তাহলে দেখবে যে এখানে ৩টা ঘর থাকে। ডেবিট টাকা, ক্রেডিট টাকা অ্যান্ড ডেবিট জার অ্যান্ড ক্রেডিট জার। তোমরা যদি নিজেরা খতিয়ান করতে যায় যদি শরৎ জারের জন্য একটা ঘরও দাও, এটা কিন্তু ভুল হবে না। ঠিক আছে? আধুনিক প্র্যাকটিসের ক্ষেত্রে রিয়েল টাইম প্র্যাকটিস যেটা করা হয় খতিয়ানের ক্ষেত্রে, এটা কিন্তু একটা জারের জন্য একটা ঘরই রাখা হয়। তো এখানে ৪,৪০,০০০, এটা প্লাস হইলো ৪,৪০,০০০ জারের ঘরে। তারপর হচ্ছে আর যদি এখানে যদি মাইনাস হইতো ক্রেডিটের করে যদি থাকতো, এটা কিন্তু ব্র্যাকেট দেওয়া থাকতো। ব্র্যাকেট দিয়ে মাইনাস বোঝায়। তোমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার সময় বিষয়টা দেখছিলা। আচ্ছা, যাক তোমরা ২ ঘরেই করিও। তাহলে ডেবিট জার হবে ৪,৪০,০০০। এখান থেকে দেখো শেয়ার আবেদন হিসাবে যে ৫৫,০০০ টাকা ক্রেডিট হইছে। আমরা টাকা ফেরত দিয়ে দিছিলাম। এই ৫৫,০০০ টাকা ক্রেডিট হলে তাহলে এখানে ৩,৮৫,০০০ থাকে। সেখান থেকে আবার ওই যে আমরা অবলেখকের কমিশন বাবদ ১২,০০০ টাকা দিছিলাম। এখানে ১২,০০০ টাকা ক্রেডিট হইছিল। আমাদের আল্টিমেটলি ব্যাংক হিসাবের ডেবিট ব্যালেন্স থাকে ৩,৭৩,০০০ টাকা। ঠিক আছে? এখন আমাদের কাছে এবার চাইছে কি আর্থিক অবস্থার বিবরণীতে এটা প্রেজেন্ট করার জন্য। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা একটু দেখি আমাদের এখানে কি হিসাবগুলি আছে। কি হিসাবগুলি আমরা আনতে পারি? সেটা হচ্ছে দেখো সম্পত্তির সাইডে আমাদের কি আসবে? আমরা একটা ভূমি কিনছিলাম, স্থায়ী সম্পত্তি। তাহলে এটা ভূমি হিসাবটা আসবে স্থায়ী সম্পত্তিতে। তারপরে ব্যাংকের টাকাটা আছে। তাহলে ব্যাংক হিসাবটা চলতি সম্পত্তিতে আসবে। আর আমাদের সম্পত্তির সাইডে আসার মতো কোনো কিছু নাই। তারপরে শেয়ার হোল্ডারদের সত্ত্ব আর দায়ের দিকে কি যাবে? সেটা হচ্ছে মালিকের শেয়ার হোল্ডারদের মূলধনটা যাবে। মূলধনটা নিতে হবে। আর তারপরে তোমার এখানে এখানে শেয়ার অধিহারের টাকা আছে। তাহলে সঞ্চয় উদ্ধৃতিতে শেয়ার অধিহারের সাইডে টাকাটা যাবে। আরেকটা ভালো কথা, এখানে এই যে অবলেখকের কমিশন, এই অবলেখকের কমিশনটা আমরা কি করব? হ্যাঁ, এইটা অসমন্বিত ব্যয়ের মধ্যে অবলেখকের কমিশনের আন্ডারে যাবে। এটা সম্পত্তি সাইডে আসবে। হ্যাঁ, এখানে সম্পত্তি সাইডের আরেকটা আইটেম আছে। তাহলে আমরা সম্পত্তি সাইডে ৩টা আইটেম পেলাম। একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে ব্যাংকের টাকা, আর একটা হচ্ছে অবলেখকের কমিশন। যেমন আমরা দেখছিলাম শেয়ার অবহারের টাকা অসমন্বিত ব্যয়, সম্পত্তির সাইডে অসমন্বিত ব্যয়ের আন্ডারে শেয়ার অবহারের টাকা লেখা হয়। ঠিক একইভাবে অসমন্বিত ব্যয়ের আন্ডারে আমরা এই অবলেখকের কমিশনের টাকাটাও দেখাই রাখি। এবং এটার ক্ষেত্রে কিন্তু আবার বিভিন্ন ধরনের কথা বলে। যেমন অবলেখকের কমিশন চলতি বছরের খরচ হিসাবে দেখাইতে হবে। এই ধরনের কথা বলতে পারে। অবলেখকের কমিশন আয় বিবরণীর সাথে সমন্বয় করতে হবে। এ ধরনের কথা বলতে থাকে। বলতে পারে। তাইলে হচ্ছে যে এই টাইপসের কথাবার্তা বললে তখন ভিন্ন হিসাব। ওইটাও আমরা আসবো আস্তে, আস্তে। আর যেহেতু এখানে কোনো কিছু বলে নাই, তাইলে আমরা এই অবলেখকের কমিশনের টাকাটা সম্পত্তির সাইডে ওই অসমন্বিত ব্যয়ের আন্ডারে আমরা দেখায় রাখবো। তাহলে আমরা সম্পত্তির সাইডে ৩টা আইটেম পেলাম, ভূমি, ব্যাংক অ্যান্ড অবলেখকের কমিশন। আর আমরা শেয়ার হোল্ডার সাইডে ২টা আইটেম পেলাম, একটা হচ্ছে শেয়ার হোল্ডারদের মূলধন, আরেকটা পেলাম শেয়ার অধিহার হিসাব। আমরা একটু হিসাবটা দেখে ফেলি। এই যে আমাদের ভূমির সাইডে ভূমির যে ১,০০,০০০ টাকা ছিল সেটা আসলো। ব্যাংক জমার যে আমরা ব্যালেন্সটা পাইছিলাম ডেবিট ব্যালেন্স ৩,৭৩,০০০ টাকা। এই যে অসমন্বিত ব্যয়ের আন্ডারে অবলেখকের কমিশনটা আসলো। অসমন্বিত ব্যয়ের আন্ডারে আমাদের অবলেখকের কমিশন আসে। তারপরে হচ্ছে যে আমাদের যদি শেয়ার অবহার থাকে তাহলে এগুলাও আসে। এগুলা কিন্তু ফিকটিসাস অ্যাসেটস, এটা মাথায় রাখতে হবে। ভুয়া সম্পত্তি। ঠিক আছে? এগুলা ভুয়া সম্পত্তি, এগুলা কোনো সম্পত্তি না। আচ্ছা, তাহলে আমরা মোট সম্পদটা এটা পেলাম। এখন আসো আমরা শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়সমূহের মধ্যে আমরা কিভাবে লিখবো বিষয়গুলি? আমাদের অনুমোদিত মূলধন মনে আছে নিশ্চয়ই। অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন অ্যান্ড আদায়কৃত মূলধন। এখন দেখো, এখন আমাদের অনুমোদিত মূলধন হচ্ছে ১০ টাকা করে ৫০,০০০ শেয়ার। এটা এখানে আসলো, এটা হিসাবে আসবে না, এটা ইট উইল বি ক্লোজড। ঠিক আছে? এটা আমাদের হিসাবের ভিতরে আসবে না। ঠিক আছে? এখন ইস্যুকৃত আচ্ছা দেখো, এখন আমাদের ইস্যুকৃত শেয়ার হচ্ছে কত আমরা দেখছিলাম টোটাল ৪৫,০০০। ঠিক আছে? বিলিখিত শেয়ারও ৪৫,০০০ এবং আদায়কৃত শেয়ারের টাকাও ৪৫,০০০। ঠিক আছে? এখন আমরা এখানে আলাদাভাবে দেখাইছে দেখো। ভূমির জন্য এটা আর জনসাধারণের জন্য এটা। আমরা এত কিছু না করে আমরা হচ্ছে যে একবারে দেখাই ফেলবো। ঠিক আছে? এই যে একবারে দেখাইলেও পারি, আমরা এই আলাদা করে দেখাইলেও পারি। প্রতিটি ১০ টাকা করে টোটাল ১০,০০০ এবং ৩৫,০০০ ৪৫,০০০ শেয়ার আমরা একবারে
45,000 শেয়ার ইন্টু 10 তাহলে 4,50,000 টাকা নিয়ে আসলাম। বা তুমি চাইলে এখানে ভেঙে ভেঙেও দেখাতে পারো, এখানে ভেঙে ভেঙে দেখানো আছে, বা তুমি একবারে দেখাই ফেলতে পারো। ঠিক আছে, এবার আসো আমাদের যে সঞ্চিতি ও উদ্ধৃতি, এটার আন্ডারে কে আসবে? ওই যে আমাদের শেয়ার অধিহারের টাকাটা। শেয়ার অধিহারে আমাদের কত টাকা ছিল? আমরা পাইছিলাম 35,000 টাকা। তাহলে এই 35,000 টাকা এখানে আসবে। তাহলে আমাদের এই 35,000 এখানে না হয়ে এইখানে চলে আসবে। তাহলে আমার 4,50,000 অ্যান্ড 35,000 আমার 4,50,000 টাকা চলে আসলো। তাহলে আমরা মোট এই শেয়ার হোল্ডার সত্ত্ব বা মালিকানা সত্ত্ব দায় হিসাবে আমরা 4,50,000 টাকা পেলাম। তাহলে এটা নিয়ে আই হোপ আর কোনো কথা থাকার কথা না। তাহলে আমাদের কাছে যে কয়েকটা জিনিস চাইলো আমরা সেই কয়েকটা জিনিস আমরা সুন্দরভাবে উপস্থাপন করে দিলাম। যে শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করা, তারপরে জাবেদা দেওয়া, নিশ্চয় জাবেদাগুলি এতক্ষণে বোঝা গেছে। না বুঝলে প্রয়োজনে আবার রিপিট করো, আবার পুনরায় দেখো। আমি সবকিছু ভেঙে ভেঙে বলে রাখছি। ঠিক আছে, আমরা নেক্সট উদাহরণটাতে চাই। দেখো এখানে কি বলা আছে। এখানে বলা আছে যে সাইনপুকুর কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 10,000 সাধারণ শেয়ার এবং 10 টাকা মূল্যের 40,000 12% অগ্রাধিকার শেয়ারে নিবন্ধিত। এই যে আসো নতুন কথা। তাহলে আমরা জানি যে একটা কোম্পানি দুই ধরনের শেয়ার ইস্যু করে, একটা হচ্ছে সাধারণ শেয়ার আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ারের ক্ষেত্রে আমরা যে থিওরিতে আমরা কথাগুলি বলছিলাম, সাধারণ শেয়ারের ক্ষেত্রে কোম্পানির শেয়ার হোল্ডাররা এক ধরনের সুযোগ সুবিধা ভোগ করে, আর অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা আরেক ধরনের সুযোগ সুবিধা ভোগ করে। সাধারণ শেয়ার হোল্ডাররা সাধারণত কোম্পানির মূল মালিক এবং তারা পরিচালনা পর্ষদে কারা থাকবে, কোম্পানিটা কারা ম্যানেজমেন্টে থাকবে, এগুলোর জন্য ভোটাধিকার প্রয়োগ করে থাকে। তারা তাদের পরিচালনা বোর্ড তারা নির্বাচিত করে, এ ধরনের রাইটসগুলি তাদের থাকে। তারপরে বোর্ড মিটিংয়ে তাদেরকে ডাকা হয়। অর্থাৎ কোম্পানির ভিশনারি পর্যায়গুলিতে সাধারণ শেয়ার হোল্ডাররা থাকে, এবং তারা সাধারণত প্রথমে কোম্পানির যদি কোনো ঋণ থাকে, ঋণওয়ালারা সুদ পায়। এরপর অবশিষ্ট নিট আয় থেকে দেখা গেছে এই অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা প্রথমে একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। যেমন এখানে বলা আছে 12% অগ্রাধিকার শেয়ার। তার মানে এই শতকরা যত টাকা লাভ হয়েছে এই লাভের 12% এই অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে প্রথমে দিয়ে দিতে হবে। এই অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা লাভ পাওয়ার পরেই বাকি অবশিষ্ট যেতটুকু লাভ থাকবে ওইটা সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে। তাহলে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা যদি যারা মানি গ্যারান্টি চায় এরা সাধারণত অগ্রাধিকার শেয়ারটা কিনে। ঠিক আছে, আর যারা ভিশনারি পর্যায়ে থাকে কোম্পানির পরিচালনাগত পাওয়ারগত হোল্ডগুলি পাওয়ার জনিত যে বিষয়গুলি আছে এগুলো যদি হোল্ড করতে চায় তাহলে সাধারণত শেয়ার হোল্ডার হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম যে এই কোম্পানি দুই ধরনের শেয়ার দিয়ে নিবন্ধিত। একটা হচ্ছে তার 10,000 হচ্ছে সাধারণ শেয়ার, প্রতিটা 10 টাকা করে, আর অগ্রাধিকার শেয়ার হচ্ছে 40,000, প্রতিটা 10 টাকা করে। এই যে 12%, এই 12% হচ্ছে তাদের লভ্যাংশের পরিমাণটা কত হবে। ওই যে বলা আছে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট হারে লভ্যাংশ পাই থাকে। তাহলে তারা কোন হারে লভ্যাংশ পাবে এটা কিন্তু তোমার যখন কোন কোম্পানি গঠন করবা তখন এটা উল্লেখ করা থাকে। এই কোম্পানি 12% হারে অগ্রাধিকার শেয়ার দিবে। সব কথাগুলি বোঝা গেছে। তাহলে এখানে হচ্ছে যে আমরা পাইলাম এখানে তথ্যটা হচ্ছে তারা কতটা সাধারণ শেয়ার নিয়ে নিবন্ধিত এন্ড কতটা অগ্রাধিকার শেয়ার নিয়ে নিবন্ধিত। সাধারণ শেয়ারের পরিমাণ হচ্ছে 10,000 শেয়ার এবং প্রতিটা 10 টাকা করে, অগ্রাধিকার শেয়ার হচ্ছে 40,000 শেয়ার, প্রতিটা 10 টাকা করে। কোম্পানি 10% অধিহারে 6,000 সাধারণ শেয়ার এবং 5% অবহারে 25,000 12% অগ্রাধিকার শেয়ার জনসাধারণের মধ্যে বিক্রয়ের জন্য প্রচারপত্র ইস্যু করে। তাহলে এটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। দেখো সাধারণ শেয়ার ইস্যু করছে কত? 6,000, এটা 10% অধিহারে সাধারণ শেয়ার বিক্রি করবে অধিহারে। আর আমাদের অগ্রাধিকার শেয়ারটা বিক্রি করবে 5% অবহারে। আচ্ছা, এখন আমাদের
কোম্পানি দেখো যখন জনসাধারণের নিকট এই শেয়ারগুলি বিক্রয়ের জন্য ইস্যু করছে তখন কোম্পানি ৭,৫০০ সাধারণ শেয়ার আবেদন পাইছে আর ৩৭,৫০০ অগ্রাধিকার শেয়ারের জন্য আবেদন পাইছে। নির্ধারিত সংখ্যক শেয়ার যথারীতি বিলি করছে, অর্থাৎ তারা এখানে ৬,০০০ সাধারণ শেয়ার ইস্যু করছে, তাহলে ৬,০০০ সাধারণ শেয়ার বাজারে বিলি করে আর বাকি ১,৫০০ শেয়ার সাধারণ শেয়ারের টাকা রিটার্ন করছে। আর এখানে ২৫,০০০ অগ্রাধিকার শেয়ার বাজারে বিক্রির জন্য ইস্যু করছিল, আবেদন পাইছে ৩৭,৫০০। কত শেয়ারের টাকা বাড়তি পাইছে? ১২,৫০০ শেয়ারের টাকা বাড়তি পাইছে। এই টাকাগুলি কি করছে? এই টাকাগুলি ১২,৫০০ শেয়ারের টাকা রিটার্ন করে দিছে। নির্ধারিত সংখ্যক শেয়ার যথারীতি বিলি করছে এবং অতিরিক্ত আবেদনের টাকা যথাযথ আবেদনকারীদেরকে ফেরত দেওয়া হয়েছে। এই কথাটাই বলছে। আচ্ছা, এখন আমাদের প্রথম কথাটা কি, রিকোয়ারমেন্টটা কি? শেয়ার ইস্যু সংক্রান্ত ব্যাংক বহির্ভূত জাবেদাগুলি দেখো। এখন ব্যাংক বহির্ভূত জাবেদাগুলি কোনগুলা? কোম্পানির হিসাব বইতে ব্যাংক হিসাবটা দেখাতে বলছে এবং কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে বলছে। আচ্ছা, এখন ব্যাংক বহির্ভূত হিসাব যদি চায় তাহলে এখন আমরা এখানে কি করব? দেখো, তাহলে আমরা প্রথমে যেমন ব্যাংকের মাধ্যমে আমরা টাকাগুলি পাইছি, তাই না? তাহলে আমরা সেখানে কি করছিলাম? ব্যাংক হিসাব ডেবিট করছিলাম এন্ড শেয়ার আবেদন হিসাবটাকে ক্রেডিট করছিলাম। হুম, আমরা এরপরে কত শেয়ারের টাকা পাইছিলাম? আমাদের যেহেতু বলছে ব্যাংক বহির্ভূত হিসাবগুলি দেখানোর জন্য, তাহলে আমরা এখানে দেখো, আমরা যে ৬,০০০ শেয়ার বাজারে ছাড়ছি শুধুমাত্র এই ৬,০০০ শেয়ারের জন্য যে জাবেদা হবে সেই জাবেদাটাই আমরা দিব। ঠিক আছে? কারণ আমরা ব্যাংকের কোনো হিসাবে আমরা এই জাবেদাগুলিতে আনবো না। আমরা প্রথমে তাহলে একটা জিনিস দেখো, প্রথমে আমরা বাজারে যেহেতু ৬,০০০ সাধারণ শেয়ার ছাড়ছি, তাহলে আমরা এখানে শেয়ার মূলধনে আমাদের ক্রেডিট হবে ৬,০০০ ইন্টু প্রতিটা ১০ টাকা করে। আমরা জানি যে বাজারে আমরা দেখো এখানে ১০ টাকার শেয়ার কিন্তু 10% অধিহারে ছাড়ছি। 10% একটু আগে দেখাইছিলাম। ১০ টাকার ১০ টাকার 10%-এ কত টাকা হয়? ১ টাকা হয়, তাই না? তাহলে আমরা মূলত বাজারে শেয়ারটা ছাড়ছি ১১ টাকায়। ঠিক আছে? এখন এই ৬,০০০ শেয়ারের টাকা আমরা যেহেতু ৭,৫০০ শেয়ারের আবেদন পেয়েছি, তার মানে ৬,০০০ শেয়ারের আমরা বাজারে ছাইড়া বাকি ১,৫০০ শেয়ারের টাকা ফেরত দিয়ে দিছে। আচ্ছা, ওটা মূল কথা না। মূল কথা হচ্ছে আমরা ৬,০০০ শেয়ারের বাজারে ছাড়ছি, তাহলে ৬,০০০ শেয়ারের টাকা মূলধনে যাবে। তাহলে আমরা সাধারণ শেয়ার মূলধন হিসাবে আমরা ৬,০০০ ইন্টু ১০, ৬০,০০০ টাকা আমরা যে মূলধনে নিলাম। এরপরে আমরা এখানে অধিহারের টাকা পাইছি কত? তাহলে ৬,০০০ শেয়ার প্রতি শেয়ারে আমরা ১ টাকা করে অধিহার পেয়েছি। তাহলে এটাও আমাদের ক্রেডিট হবে। তাহলে ৬,০০০ টাকা আমাদের এই যে ক্রেডিট হইলো, হ্যাঁ? তাহলে আমরা এই ৬০,০০০ এন্ড এই ৬,০০০ তাহলে ৬৬,০০০ টাকা আমরা টোটাল পাইছি। আচ্ছা, তাহলে এই টাকাটার এগেইনস্টে আমাদের শেয়ার, ওই যে আমরা কি করছিলাম? ব্যাংক হিসাব ডেবিট করছিলাম এন্ড শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করছিলাম। তাহলে এইখানে শেয়ার আবেদন হিসাবটাকে ডেবিট করে এই দুটাকে আমরা ক্রেডিট করে দিলাম। এটা কিন্তু একটা মানে সাধারণত যেভাবে জাবেদা হওয়ার কথা সেটার চাইতে বাইরে, যেহেতু আমাদেরকে বলছে ব্যাংক বহির্ভূত জাবেদা দেওয়ার জন্য। এখানে ব্যাংক জনিত আমাদের কোনো জাবেদা আমরা এখানে আনবো না। তাহলে এখানে আমাদের কি হয়েছিল? ঘটনাটা কি হয়েছিল? আমরা ৭,৫০০ শেয়ার আবেদন পেয়েছি। এখন এর ভিতরে আমরা ৬,০০০ শেয়ার বাজারে বিলি করছি বা ৬,০০০ শেয়ারের টাকা রাইখা দিয়া বাকি ১,৫০০ শেয়ারের টাকা রিটার্ন করছি। এখন রিটার্নের হিসাবটা দেখাইতে গেলে কিন্তু ব্যাংক হিসাবটা চলে আসে। যেহেতু ব্যাংক বহির্ভূত জাবেদা দেখাইতে বলছে, তাহলে এইজন্য আমরা অনলি ৬,০০০ শেয়ারের হিসাব টানছি। কিন্তু আমরা যদি আর্থিক অবস্থার বিবরণী করতে যাই, আর্থিক অবস্থার বিবরণী যখন আমরা করতে যাব, মাস্ট বি আমাদের কি করতে হবে? হুম, আমাদের ব্যাংক হিসাবটা লাগবে, মাস্ট বি লাগবে। আচ্ছা, এখানেও তো আমাদের ব্যাংক হিসাব দেখাইতে বলছে, তখন এখানেও লাগবে। আচ্ছা, এরপরে আসো আমাদের অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে। দেখো, অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে আমরা কত শেয়ার বাজারে ছাড়ছি? ইস্যু করছি ২৫,০০০। তাহলে ২৫,০০০ শেয়ারের হিসাবটা আমরা আনবো। এখন এখানে দেখো, এখানে কিন্তু আবার শেয়ার 5% অবহারে বাজারে ছাড়ছি। তাহলে এখন ১০ টাকার 5% কত? ১০ টাকার 5%, তাহলে ১০ টাকার 5% কিন্তু 0.5 টাকা। ঠিক আছে? তাহলে আমাদের শেয়ার ছিল ১০ টাকা করে, এটা থেকে 0.5 বাদ দিলে কিন্তু আমাদের প্রতি শেয়ার আমরা অগ্রাধিকার শেয়ার বাজারে বিক্রি করছি ৯ টাকা ৫০ পয়সা করে, ৯.৫ টাকা করে। এই যে ১০ টাকা করে অগ্রাধিকার শেয়ার, হ্যাঁ? এটা আমরা 5% অবহারে ২৫,০০০ শেয়ার আমরা বাজারে
ইস্যু করছিলাম। মানে আমরা বাজারে বিক্রি করছিলাম শেয়ারগুলি 9.5 টাকা করে। আচ্ছা, এবার আমরা সব এই যে আমরা যখন মূলধনে নিব, মূলধনে আমরা 25,000 শেয়ারের টাকায় নিব, তাহলে আমরা এই 25,000 এখানে মূলধন আমরা জানি যে মূলধনে যে টাকা ওই টাকাই যায়। তাহলে 25,000 ইন্টু 10 2,50,000 টাকা গেল। এখন এখানে একটু খেয়াল করো, তাহলে এখানে আমরা কত টাকা আমরা নেই। এখন এখানে দেখো কত টাকা আমরা কম নিছি, 25,000 ইন্টু 0.5, তাহলে কত টাকা আসে? 12,500 টাকা। তাহলে 12,500 টাকা যে আমরা কম নিচ্ছি, এটা শেয়ার অবহার না? নিশ্চয়ই এতদিনে তোমরা অবহারের হিসাবটা জানো। আর শেয়ার অবহারটা ডেবিট হয়, তাহলে আমাদের এখানে শেয়ার অবহারটা ডেবিট করলাম। এই যে 25,000 ইন্টু 0.5, 12,500 টাকা। ঠিক আছে? তাহলে আমরা এখানে আমরা টোটাল আবেদনের হিসাবটা কত আসবে? আবেদনের হিসাবটা আসবে আমাদের 25,000 ইন্টু 9.5 করে। হ্যাঁ, 25,000 ইন্টু 9.5 2,37,500 টাকা। তাহলে নিশ্চয় বুঝছো যে এখানে আমরা হিসাবটা এরকম কেন? কারণ আমরা ব্যাংক হিসাবটা আমরা আনি নাই। দ্যাটস ওয়াই। আচ্ছা, এবার আসো ব্যাংক হিসাবটা যদি আমরা একটু দেখি। ব্যাংকের হিসাবটা যদি আমরা একটু ক্লিয়ার করতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে ক্লিয়ার করব? আচ্ছা, এটা আবার টি চকে করা হয়েছে। টি চকে। আচ্ছা, আমরা ব্যাংক হিসাবটা যদি দেখি, তাহলে আমরা ব্যাংক হিসাবটা কিভাবে দেখব? দেখো, আমরা এখানে শুধু জ্যারটা নিয়ে একটু কথা বলি। জ্যার জ্যার আমি আর বেশি বাড়াইলাম না। আমাদের এখানে ডেবিট অ্যান্ড এখানে ক্রেডিট জ্যারটা নিয়ে একটু কথা বলি। দেখো, আমরা এখানে টোটাল প্রথমে টাকা পাইছিলাম কত ব্যাংক হিসাবে? এখানে আমাদের কাছে আবেদন আসছে 7,500 শেয়ার, প্রতি শেয়ারে 11 টাকা করে। তাহলে 7,500 শেয়ারে যদি আমরা 11 টাকা করে যদি পায়া থাকি, তাহলে আমরা টোটাল টাকা পাইছি কত? 7,500 ইন্টু 11, তাহলে এখানে আমরা টাকা পাইছিলাম তোমার 82,500 টাকা। হুম, 82,500 টাকা ডেবিট ব্যালেন্সে ছিল। হ্যাঁ, এরপর আমরা কি করছি? আমরা এই যে 6,000 শেয়ার 6,000 শেয়ার বিলি করে বাকি 1,500 শেয়ারের টাকা আমরা রিটার্ন করছি। তাহলে আমরা রিটার্ন করছিলাম কত? রিটার্ন করছি আমরা 1,500 ইন্টু, যেহেতু 11 টাকা করে নিয়েছিলাম, 11 টাকা করে রিটার্ন করে দিছি। তাহলে এখানে কত টাকা আমরা রিটার্ন করছি? মূলত আমরা 16,500 টাকা রিটার্ন করে দিছি। 16,500 টাকা রিটার্ন করে দিছি। তাহলে 16,500 টাকা যদি আমরা রিটার্ন করে দেই, তাহলে 82,500 টাকা থেকে আমাদের 16,500 টাকা চলে গেলে আমাদের আর কত টাকা থাকে? ছেষট্টি হাজার টাকা থাকে। এরপরে দেখো, আমরা আবার এখানে এই যে এখানে পাইছি কত শেয়ারের টাকা? 37,500 শেয়ারের টাকা আমরা আবেদনে পাইছিলাম। কত টাকা করে পাইছিলাম? 37,500 শেয়ারে প্রতি শেয়ারে পাইছিলাম আমরা 9.5 টাকা করে, যেহেতু আমরা ওভার 5% ওভারের টাকাটা নিয়েছিলাম। তাইলে আমাদের এখানে 9.5 টাকা করে, আমি হিসাবটা পুরোটা এখানে করতেছি না, জাস্ট জ্যাটটা তোমাদেরকে দেখাই দিয়েছিলাম। এখানে টি চকে করা চলমান জ্যাট চকের বিষয়টা দেখাই দিতেছি। তাহলে আমরা আবেদন পাইছিলাম 37,500 শেয়ার, 37,500 ইন্টু 9.5। আচ্ছা, তাহলে 37,500 ইন্টু 9.5 কত টাকা আসে? 3,56,250 টাকা। 3,56,250 টাকা। আচ্ছা, এখানের হিসাবটা এখানে লেখা রাখি আমরা। হ্যাঁ, তোমরা এভাবে করবে না, জাস্ট আমি তোমাদেরকে ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি যে আমরা কিভাবে করবো। তাহলে আমাদের এখানে ব্যালেন্স আছে 66,000, প্লাস আমাদের এখানে
3,56,250, 3,56,250 টাকা যোগ হচ্ছে। তাহলে এখানে আমাদের টাকা হচ্ছে কত? 4,22,250। ডেবিট ব্যালেন্স দাঁড়াচ্ছে 4,22,250। ওকে। এরপরে আমাদের এখান থেকে ভাই আমরা ফেরত দিছিলাম কত বলতো? এই যে এখানে আমরা বাজারে ইস্যু করছি 25,000 শেয়ার, কিন্তু আবেদন পেয়েছি 37,000 শেয়ার, 37,500 শেয়ারের। তাহলে আমরা এখানে 12,500 শেয়ারের টাকা রিটার্ন করছিলাম। 12,500 শেয়ারের টাকা রিটার্ন করছিলাম 9 টাকা করে। তাহলে এখানে কত টাকা আমরা রিটার্ন করছিলাম? 1,18,750 টাকা রিটার্ন করছিলাম। 1,18,750 টাকা আমরা রিটার্ন করছিলাম। তাইলে আমাদের 4,22,250 থেকে যদি আমাদের 1,18,750 টাকা, 1,18,750 টাকা, রাইট। 1,18,750 টাকা যদি আমরা রিটার্ন করে দিই, তাহলে আমাদের থাকতেছে কত? আমাদের থাকতেছে 3,03,500 টাকা। আচ্ছা, এই ব্যালেন্সটাই কিন্তু হচ্ছে এই যে এটা, ঠিক আছে? তো যাও, এখানে টি চকে আছে, আমি একটু চলমান যে চোখে হিসাবটা কিভাবে হবে জাস্ট এতটুকু একটু দেখাই দিলাম। হ্যাঁ, তাহলে আমরা ব্যাংক হিসাবের ব্যালেন্সটা দেখলাম। এবার কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে যদি যাই, তাহলে আমরা হিসাবটা কিভাবে দেখাবো একটু দেখো তো। আমাদের সম্পত্তি সেটে কি আসবে? সম্পত্তি সেটে দেখো ব্যাংক হিসাবটা আসবে। ব্যাংক হিসাবের ব্যালেন্সটা আমরা মাত্র বের করলাম 3,03,500, বা আমরা এখান থেকেও বের করছি 3,03,500। আর হচ্ছে যে আমাদের দেখো এখানে অবহারের টাকাটা আছে, তাহলে আমরা জানি যে এটা আমাদের অসমন্বিত ব্যয়ের ভিতরে অবহারের ভিতরে আসবে। ব্যালেন্সটা আসবে অবহারের টাকাটা, এই যে এখানে শেয়ার অগ্রাধিকার শেয়ার অবহারের টাকাটা, যে 12,500 টাকাটা আসবে। আর আমাদের সম্পত্তি সেটে কোনটা যাবে? সম্পত্তি সেটে, সরি, এবার মালিকানা সত্ত্ব এবং দায়ের সেটে কি যাবে? মালিকানা সত্ত্বের ক্ষেত্রে আমাদের এখানে দেখো সাধারণ শেয়ারের টাকাটা একভাবে যাবে, ভিন্ন হিসাবে আমরা রাখবো। আর অগ্রাধিকার শেয়ারের টাকাটা আমরা ভিন্ন হিসাবে রাখবো, ঠিক আছে? যেহেতু দুটা আলাদা আলাদা মূলধন। না, অর্থাৎ আমরা যতটুকু ইস্যু করছি, বিলি করছি বা আদায় হয়েছে, ওই টাকাটাই আমাদের হচ্ছে যে যাবে। বিলি যতটুকু করছিলাম এবং আদায় যত টাকা হয়েছে, যেমন এই 6,000 শেয়ারের টাকা এবং অগ্রাধিকার শেয়ারের 25,000 শেয়ারের টাকাটা যাবে আমাদের মূল হিসাবে। আচ্ছা, আর আমাদের এখানে আরেকটা জিনিস আছে, যেহেতু আমরা সাধারণ শেয়ার 10% অধিহারে বিক্রি করছিলাম, তাহলে অধিহারের টাকাটা কত আসছিল? এই যে সাধারণ শেয়ার অধিহারের টাকাটা আসছিল 6,000, তাহলে এটা আমাদের সঞ্চিত উদ্ধৃতির হেডিংয়ে যাবে। এতক্ষণ তোমরা নিশ্চয়ই বিষয়গুলি জানো। তাহলে আমাদের এখানে এই অঙ্কে অধিহারের টাকাও আছে, অবহারের টাকাও আছে। আমরা এই হিসাবটা আমরা এখানে নিয়ে আসি, দেখি আমাদের এখানে কিভাবে উপস্থাপন করা হয়েছে। দেখো, তাহলে আমাদের এই যে ব্যাংক হিসাবটা আছে, ব্যাংক হিসাবটা আছে এই যে ব্যাংক জমা 3,03,500 টাকা, অগ্রাধিকার শেয়ারের অবহারের এই যে 12,500 টাকা, আমাদের আর কোনো সম্পদ নাই, তাহলে 3,16,000 টাকা এখানে আসলো। এবার আসো আমাদের এই যে অনুমোদিত মূলধনের মধ্যে সাধারণ শেয়ারের টাকাটা আমরা ভিন্নভাবে দেখায় রাখলাম, অ্যান্ড অগ্রাধিকার শেয়ারের টাকাটা আমরা ভিন্নভাবে দেখায় রাখলাম। এই যে সাধারণ শেয়ারে 10 টাকা করে 10,000 শেয়ারে 1,00,000 টাকা, আর অগ্রাধিকার শেয়ারে আমাদের 10 টাকা করে 40,000 শেয়ার, তাহলে 4 লাখ টাকা। তাহলে আমরা এখানে ধরো এই যে নিচে নিচে দেখায় আমরা এখানে ব্যালেন্স হিসেবে দেখায় রাখতে পারি। এখানে এটা 4 লাখ, এখানে না রেখা এই যে এখানে আমরা 5 লাখ টাকা দেখায় দিতে পারি। ওকে, এটা ক্লোজড করে দিলাম আমাদের মোট অনুমোদিত মূলধন। আর এবার দেখো আমাদের ইস্যুকৃত, বিলিকৃত এন্ড আদায়কৃত মূলধন। এখানে দেখো প্রতিটা 10 টাকা করে 6,000 সাধারণ শেয়ারে, তাহলে এখানে 60,000 টাকা আসলো। আর আমাদের অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে 10 টাকা করে 25,000 শেয়ারে 2,50,000 টাকা আসলো, এবং শেয়ার অধিহারের এই যে সঞ্চিত উদ্ধৃতির হেডিংয়ে আমরা সঞ্চিতি ও উদ্ধৃত এই হেডিংয়ে আমরা এই যে সাধারণ শেয়ারের অধিহারের যে 6,000 টাকা, এটা টোটালটা আমরা যোগ করলে আমাদের এই যে 3,16,000 টাকা হলো। নিশ্চয় বিষয়গুলি বুঝে আসছে। আমরা নেক্সট ম্যাথটাতে যাই। দেখো এখানে কি বলছে, নবারণ লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 1 লাখ শেয়ারে বিভক্ত, তাহলে 1 লাখ শেয়ার প্রতিটা 100 টাকা করে, তাহলে 1 কোটি টাকা, 1 কোটি টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়েছে।
কোম্পানি ৭৫,০০০ শেয়ার জনগণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করছে। তাহলে এখানে তার মোট মূলধন হচ্ছে ১,০০,০০০ শেয়ার, সে বাজারে বিক্রয়ের জন্য ইস্যু করছে ৭৫,০০০ শেয়ার। সকল শেয়ারের আবেদনপত্র পাওয়া যায়, শেয়ারগুলি যথারীতি বিলি করা হয়। শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণের জন্য এসসিএল কোম্পানি ইস্যুকৃত শেয়ার মূল্যের 5% শেয়ার দায় গ্রাহকের দস্তুরি বাবদ পরিশোধ করা হয়। দস্তুরির টাকা শেয়ারের মাধ্যমে পরিশোধ করা হয়। অর্থাৎ এখানে কথাটা হচ্ছে কি, যে যত শেয়ার সে বিক্রি করার জন্য গ্যারান্টি নিছে, তত শেয়ারের জন্য সে 5% শেয়ার মূল্যের 5% শেয়ার দেয় গ্রাহক। আচ্ছা, মানে হচ্ছে সে 5% শেয়ার মূল্যের টাকা সে নিবে। টোটাল যে টাকাটা আসে ৭৫,০০০ শেয়ারে, এর ভিতরে 5% তাকে দিতে হবে। শেষ এই শেয়ার, এই যে কি বলে, শেয়ারগুলি বিক্রি করে দেওয়ার গ্যারান্টি পাবো। এখন তাকে টাকা না দিয়ে তাকে কি দিছে? তাকে শেয়ার দিছে। অর্থাৎ অবলেখকের কমিশনটা ডিরেক্ট টাকা না দিয়ে তাকে শেয়ারের মাধ্যমে পরিশোধ করছে। তাহলে এখন বলো তো ৭৫,০০০-এর 5% কত? এই যে ৭৫,০০০ শেয়ার, এটার 5% হলো ১০০/৫। তাহলে ০ দুটা কাটলাম, তাহলে এখানে কত হইলো? ০ একটা আসলো, ৫ ৫ ২৫-এর ৫, হাতে আছে কত? ২, ৫ ৩৫ আর ২ কত? ৩৭। তার মানে তাকে দিতে হবে কত? ৩৭৫০ শেয়ার। ঠিক আছে, এখন প্রতি শেয়ার কত টাকা করে? ১০০ টাকা করে। তাহলে তাকে টাকা দিতে হবে কত? তাহলে ০ দুটা বাড়লে ৩,৭৫,০০০ টাকা। আচ্ছা, এখানে প্রথমেও কিন্তু চাইছে শেয়ার দেয় গ্রাহকের দস্তুরির পরিমাণ নির্ণয় করো। তাহলে দস্তুরির পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে ওরা যেভাবে করছে এইভাবে করলেও হবে। আমার তো টোটাল টাকা কত? ৭৫,০০০ শেয়ারে ১০০ টাকা করে, আমার আসে ৭৫ লাখ টাকা। এখন ৭৫ লাখ টাকার 5% সে নিয়ে যাবে। ৭৫ লাখের 5% হচ্ছে ৩,৭৫,০০০। এখন আমাদের কাছে যদি শেয়ার সংখ্যা চাইতো, তাহলে আমি এখানে শেয়ার সংখ্যা দিয়েও বের করলাম। আমার টোটাল ৭৫,০০০ শেয়ার, ৭৫,০০০ শেয়ারের 5% হলো ৩৭৫০ শেয়ার। আর যদি আমরা সেটা টাকার অঙ্কে নিয়ে যাই, তাহলে ৩৭৫০কে ১০০ টাকা দিয়ে গুণ করলে ৩,৭৫,০০০ টাকা। ওকে, আমরা বের করলাম বিষয়টা। এরপর আসো শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও। তাহলে এখন এখানে আমার মনে হয় না যে এই অঙ্কটা নিয়ে আর বেশি কথা বলার আমার প্রয়োজন আছে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে তাহলে আমরা কি করলাম? ব্যাংকের মাধ্যমে যখন আবেদনের টাকা পাইছি, তখন সেটার জন্য জাবেদা দিব। এই যে ৭৫,০০০ শেয়ার বাজারে ইস্যু করছিলাম, এটার আবেদন পাইছি এবং শেয়ারগুলো যথাযথ বিক্রি করছে। আমরা কমও পাই নাই, বেশিও পাই নাই। কম টাকাও ইস্যু করে নেই, বেশি টাকাও ইস্যু করে নেই। ঠিক আছে? যত শেয়ার আমরা বাজারে ছাড়ছি তত শেয়ারের আবেদন পাইছি, যত টাকা করে মূল্য প্রতি শেয়ারে তত টাকা করে বাজারে ইস্যু করছি। তাহলে এখানে ঝামেলা টোটালি নাই। আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাইছি, ব্যাংক হিসাব ডেবিট এন্ড শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এখানে আমাদের টাকার পরিমাণটা কত? ৭৫ লাখ। এটা আমরা একটু নিচে লিখবো। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখন এই টাকাটা আমরা মূলধনে নিয়ে যাব। এই শেয়ার আবেদন হিসাবটাকে ডেবিট করে দিয়ে শেয়ার মূলধন হিসাবটাকে ক্রেডিট করে দিব। ৩,৭৫,০০০ টাকা, সরি ৭৫ লাখ টাকা। আচ্ছা, এরপরে আসো, এরপরে হচ্ছে যে আমরা কি করছি, এরপরে আরেকটা জিনিস আছে অনলি, সেটা হচ্ছে যে এই যে তাকে শেয়ারের মাধ্যমে কি করছিলাম? দস্তুরিটা, এটাকে দস্তুরিও বলা হয়, যাহাই কমিশন তাহাই দস্তুরি। ঠিক আছে? দস্তুরির টাকা শেয়ার মাধ্যমে পরিশোধ করছি। তাহলে শেয়ারের মাধ্যমে যদি পরিশোধ করে থাকি, তাইলে কত টাকা? ৩,৭৫,০০০ টাকা আমরা ক্যালকুলেশন করছিলাম। এখানে এই যে শেয়ার দালালের দস্তুরি, শেয়ার দালালের দস্তুরি, বা আমরা এখানে লিখতে পারি যে অবলেখকের কমিশন। অবলেখকের কমিশন। আচ্ছা, দালাল শব্দটা শুনতে খারাপ শোনা যায়, তো এই জন্য শেয়ার দালাল না লিখে এখন অবলেখক লেখে আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে দালালের কমিশন বলি আর অবলেখকের কমিশন বলি, ওইটা ডেবিট এন্ড হচ্ছে যে, যেহেতু শেয়ারের মাধ্যমে আমরা টাকাটা পরিশোধ করছি, দেনা পরিশোধ করছি, এর জন্য শেয়ার মূলধন হিসাবটা ক্রেডিট হয়েছে। কত শেয়ার? আমরা ৩৭৫০০ শেয়ার দিছিলাম তাকে ১০০ টাকা করে, সরি ৩৭৫০ শেয়ার দিছিলাম ১০০ টাকা করে, ৩,৭৫,০০০ টাকা আসছে। আচ্ছা, এবার আর্থিক অবস্থার বিবরণীতে আমরা বিষয়টা নিয়ে যেতে পারবো। তাহলে এখন দেখো আমাদের সম্পত্তি সাইডে কি থাকবে? ব্যাংক হিসাবটা থাকবে।
তাহলে ব্যাংক হিসাবে আমরা কত টাকা পাইছিলাম? এখানে ব্যাংক হিসাবের একটা হিসাবই আছে ৭৫ লাখ টাকা। ঠিক আছে? আর কোনোটা নাই। আর সম্পত্তি সাইডে আরেকটা আসবে অবলেখকের কমিশন। তাহলে অবলেখকের কমিশন বাবদ ৩,৭৫,০০০ টাকা, এটা অসমন্বিত ব্যয়ের মধ্যে দেখাই দিব সম্পত্তি সাইডে। আচ্ছা, এবার আমারে বলো তো ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত টোটাল? তাহলে এখানে হলো ৭৫,০০০ শেয়ার। আরো ইস্যু করছি কত? অবলেখকের কমিশন দেওয়ার জন্য ৩৭৫০। তাহলে আমার এখানে টোটাল কত হইল? তাহলে ৩,৭৫০ আর ৭৫,০০০ কত হইল? ৭৮,৭৫০ শেয়ার আমরা টোটাল ইস্যু করছি। এটা হচ্ছে মূল ফ্যাক্ট এখানে। এই যে, তাহলে ব্যাংক জমার উদ্ধৃত এটা, এই যে এই শেয়ার দেয় গ্রাহকের দস্তুরি বলে বা অবলেখকের কমিশনই বলে দিব, এত পেঁচানোর দরকার নেই। হ্যাঁ, আর এখানে আমাদের অনুমোদিত মূলধন এত এবং আমরা ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত মূলধন হচ্ছে এই যে ৭৮,৭৫০, এই যে ৭৫,০০০ আর ওই যে অবলেখকের কমিশন বাবদ ৭৫,০০০ প্লাস ওই যে অবলেখকের কমিশন বাবদ ওনারে দিছিলাম ৩৭৫০ শেয়ার, টোটাল এই যে ৭৮,৭৫০ শেয়ার। তাহলে টাকাটা এখানে আসলো এই যে। ওকে, ফাইন। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস নতুন করে দেখলাম, অবলেখকের কমিশন শেয়ারের মাধ্যমে প্রদান করা হয়েছে। আচ্ছা, এখন আসো এখানে এটাতে কি বলছে, উদাহরণ ৪ কি বলছে? তানিয়া কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ৪ লাখ শেয়ারে বিভক্ত ৪০ লাখ টাকা অনুমোদিত মূলধন সহকারে নিবন্ধিত হয়েছে। কোম্পানির ৩ লাখ শেয়ার ১ টাকা অবহারে আবন্টনের উদ্দেশ্যে প্রসপেক্টাস প্রকাশ করলো। প্রসপেক্টাস প্রকাশ করার মানে হচ্ছে বিবরণপত্র দিচ্ছে, তার মানে বাজারে ইস্যু করছে বিক্রয়ের জন্য। কথা হচ্ছে এটা, প্রসপেক্টাসটা হচ্ছে বিবরণপত্র। আচ্ছা, তাইলে তার টোটাল শেয়ার হচ্ছে ৪ লাখ, এর মধ্যে সে বাজারে বিক্রি করবে ৩ লাখ শেয়ার। ওকে, প্রতিটি বিক্রি করবে কত টাকা করে? শেয়ারের দাম হচ্ছে প্রতিটা ১০ টাকা করে নিবন্ধিত, সে ১ টাকা কমে নিবে। ১ টাকা অবহার মানে ১ টাকা কমে নিবে, তার মানে বাজারে সে বিক্রি করবে ৯ টাকা করে। তার মানে আমরা বাজার থেকে প্রতি শেয়ারে ৯ টাকা করে পাবো। ওকে, সর্বমোট ৩,৫০,০০০ শেয়ার আবেদন আসছে। তাহলে আমরা বাজারে ইস্যু করছি ৩ লাখ শেয়ার, আসছে ৩,৫০,০০০। তারপরে কি বলছে? কোম্পানি ৩ লাখ শেয়ার যথারীতি বন্টন করলো। শেয়ার ইস্যু তাহলে ৩ লাখ শেয়ার বন্টন করছে যথারীতি। আমরা পাইছিলাম তো ৩,৫০,০০০ শেয়ার আবেদন। ৫০,০০০ শেয়ারের টাকা কি করছে? রিটার্ন করে দিছে। শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ ৫০,০০০ টাকা চেকে প্রদান করা হয়েছে। ওই যে বললাম না, ব্যাংকের মাধ্যমে তুমি শেয়ারগুলি বিক্রি করতে পারো, অবলেখক মানে দালালদের মাধ্যমে করতে পারো, যেভাবে করো না কেন তাদের যে কমিশন, সেই কমিশন বাবদ ৫০,০০০ টাকা চেকে প্রদান করছে, মানে ব্যাংক থেকে দিছে। শেয়ার ইস্যু সংক্রান্ত খরচকে চলতি বছরের মুনাফা জাতীয় খরচ হিসেবে বিবেচনা করতে হবে। ওই যে আগের ম্যাথে আমরা দেখে আসছিলাম। তাইলে এই অবলেখকের কমিশনটা একটু আগের ম্যাথটাতেও কিন্তু আমরা কি করছিলাম, অবসমন্বিত ব্যয় হিসাবে আমরা অবলেখকের কমিশন সম্পত্তি সাইডে দেখাই দিছি। কিন্তু এখানে বলছে কি এটাকে চলতি বছরের মুনাফা জাতীয় খরচ হিসেবে দেখাই দিতে হবে। আচ্ছা, তাইলে আমরা এটার ব্যাপারে কেমনে কি করব? ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এখানে আমাদের কাছে চাইছে কি, তানিয়া কোম্পানির শেয়ার ইস্যু সংক্রান্ত খরচের জন্য জাবেদা দাখিলা। দেখো, তাহলে ইস্যু সংক্রান্ত খরচ হচ্ছে এটা ৫০,০০০ টাকা। তাহলে ৫০,০০০ টাকার ক্ষেত্রে আমরা জাবেদাটা কি দিব? তাহলে আমরা বলতে পারি যে অবলেখকের কমিশন ডেবিট। আমরা ইস্যু সংক্রান্ত খরচ ডেবিট এত কিছু দরকার না, আমরা একটা আইটেমই লিখি, অবলেখকের কমিশন ডেবিট। অ্যান্ড যেহেতু ব্যাংকের মাধ্যমে টাকাটা দিচ্ছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ওকে, একটু নিচে লিখি, অনেকগুলাতেই পাশাপাশি চলে আসছে। আচ্ছা, এটা দিলাম। এখন চলতি বছরের খরচ হিসাবে যদি দেখাইতে চাই, এখন আমাদের হোল ম্যাথে তো কোনো চলতি বছরের খরচই নেই। এটা কি করব? আচ্ছা, আমরা এখন যেটা করব, এই ধরনের কোনো যদি খরচ থাকে তখন এখানে আমরা যেটা করি, আয় বিবরণী হিসাবটাকে ডেবিট করি। এই কথাটার মানে কি? আয় বিবরণী হিসাবটাকে ডেবিট করি মানে কি? আয় বিবরণী হিসাবের অলওয়েজ কি থাকে? আমরা জানি যে কোম্পানি সাধারণত লাভ করে এবং আয় বিবরণী হিসাব অলওয়েজ ক্রেডিট উদ্ধৃত থাকে। ক্রেডিট উদ্ধৃত থাকে। ক্রেডিট উদ্ধৃত থাকা মানে যতটুকু ক্রেডিট উদ্ধৃত থাকে ওইটাকে আমরা লাভ ধরি, তাই না? ক্রেডিট উদ্ধৃত থাকে এবং সেটাকে আমরা লাভ ধরি। যদি ডেবিট উদ্ধৃত থাকে তাহলে সেটাকে আমরা লস ধরি। তাহলে ধরো আমার এই যে এখানে এই
ক্রেডিট উদ্ধৃত থেকে আমাদের এই যে ইস্যু সংক্রান্ত এই টাকাটাকে যখন আমরা খরচ হিসাবে দেখাবো, তার মানে কি আমাদের লাভটা কমে যাবে। লাভটা কমে যাওয়া মানে হচ্ছে কি, আমাদের আয় বিবরণী হিসাব আরো ডেবিট হয়ে যাচ্ছে 50,000 টাকা। লাভ থাকা মানে ক্রেডিট ব্যালেন্স। এখন ক্রেডিট ব্যালেন্স থেকে যখন খরচ হিসাবে যখন এই আইটেমটাকে ইস্যু সংক্রান্ত খরচ বা অবলেখকের কমিশনটাকে যখন খরচ হিসেবে দেখাতে যাব, তখন কি আমাদের ক্রেডিট উদ্ধৃত আছে, এখন এটা খরচ হলে কি হয়, ডেবিট হয়। ঠিক আছে, তার মানে আমাদের আয় বিবরণীর যে ক্রেডিট উদ্ধৃত আছে সেটা আরো 50,000 টাকা কমে যাচ্ছে, মানে ডেবিট হয়ে যাচ্ছে, তাই না? আমরা যদি কমা শব্দটাকে আমরা কিভাবে প্রকাশ করি, ধরো ক্রেডিট উদ্ধৃত আছে, এখন সেটা যদি আরো কমে যায় 50,000, তাহলে সেটা ডেবিট হয়ে যাচ্ছে। আর ধরো কোনো ডেবিট ব্যালেন্স আছে, সেটা যদি আরো কমে যায়, তার মানে সেটা ক্রেডিট হয়ে যাচ্ছে। আমাদের হিসাব বিজ্ঞানের ভাষাতে বিষয়টা এরকম। আচ্ছা, তাহলে আমরা এখানে আয় বিবরণী হিসাবটাকে ডেবিট করব, এবং এই যে ইস্যু সংক্রান্ত খরচ বা আমরা অবলেখকের কমিশন বলছিলাম লিখবো, তাহলে অবলেখকের কমিশনটা আমাদের ক্রেডিট হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এটা। তাহলে আমাদের আলটিমেটলি অবলেখকের কমিশন বাবদ এই হিসাবটা এখানে আর থাকতেছে না, আমাদের এখানে এই যে ব্যাংক হিসাবটা ডেবিট হচ্ছে অ্যান্ড আয় বিবরণী হিসাবটা ক্রেডিট হচ্ছে। এটাই আমাদের হিসাবে যাবে, উদ্ধৃত পত্রের হিসাবে যাবে। এরপর আমাদেরকে কি দেখাইতে বলছে? এর বলছে যে ইস্যু সংক্রান্ত খরচ বাদে অন্যান্য লেনদেনের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। ইস্যু সংক্রান্ত খরচটা আমরা এখানে দেখাই দিলাম, অন্যান্য জাবেদাগুলি কি? আমরা সেটা নিশ্চয়ই এতদিনে পাবো। তাহলে এখানে আমরা কত শেয়ারের আবেদন পাইছিলাম? 3,50,000 শেয়ারের আবেদন পাইছিলাম। প্রতিটা 9 টাকা করে দিলে ব্যাংক হিসাব ডেবিট হবে অ্যান্ড শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে। এরপর আমরা 3 লাখ শেয়ার যথারীতি আমরা কি করছিলাম? বন্টন করে দিছি। তাহলে শেয়ার আবেদন হিসাবটা ডেবিট হবে। তারপরে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে। 3 লাখ শেয়ার ইন্টু 10 টাকা। তাহলে কত লাখ টাকা? 30 লাখ টাকা। এখন আমরা তো নিছি 9 টাকা করে। তাহলে আমাদের প্রতি শেয়ারে 1 টাকা করে অবহার আছে। তাহলে 1 টাকা করে 3 লাখ শেয়ারে 3 লাখ টাকা অবহার আছে। তাহলে এটা আমাদের কি হবে? ডেবিট হবে। শেয়ার অবহার হিসাব ডেবিট হবে 3 লাখ টাকা। ঠিক আছে? এটা পারার কথা। এই যে ব্যাংক হিসাবে আমরা টাকাটা পাইছি। ব্যাংক হিসাবে আমরা টাকাটা পাইছি। এই যে প্রতি শেয়ার 9 টাকা করে 3,50,000 শেয়ারের টাকা পাইছি। এখন এই যে এটাকে আমরা এই যে 31,50,000, 31,50,000, এটা আমরা কি করলাম? যে এটা শেয়ার আবেদন হিসাবে ডেবিট হইল। হুম, তারপর হচ্ছে যা আমাদের এখানে শেয়ার মূলধনে গেল আমাদের যেই 3 লাখ শেয়ার প্রতিটা 10 টাকা করে 30 লাখ টাকা। মূলধন আমরা কমও নিতে পারবো না, বেশিও নিতে পারবো না। 10 টাকা 10 টাকায় যাবে। আর আমরা যে 50,000 শেয়ারের টাকা 9 টাকা করে ফেরত দিছিলাম, 50,000 শেয়ারের টাকা যে 9 টাকা করে ফেরত দিছিলাম, 5 নং 45, এই যে 4,50,000 টাকা এখানে ফেরত দিছিলাম। আর এখানে শেয়ার অবহার হিসাবে আমাদের ওই যে এই যে 3 লাখ শেয়ারে 1 টাকা করে 3 লাখ টাকা আসলো। এতদিনে এই যাবে তা পারার কথা। এরপর আমরা আর্থিক অবস্থার বিবরণীতে বিষয়টা কিভাবে দেখাবো? তাহলে ব্যাংক জমার উদ্ধৃতটা আমরা কিভাবে দেখাবো? তাহলে দেখো আমরা টোটাল টাকাটা পাইছিলাম কত? এই যে 31,50,000 টাকা ব্যাংকে পাইছি। এখান থেকে আমরা রিটার্ন করে দিছিলাম 50,000 শেয়ারের টাকা রিটার্ন করে দিছিলাম 4,50,000 টাকা। আর ওই যে অবলেখকের কমিশন দিছি কত? 50,000। তাহলে আমাদের ব্যাংক জমার উদ্ধৃত থাকতেছে আমাদের কত? 26,50,000। দেন হচ্ছে যে আমাদের শেয়ার অবহারের টাকাটা আমরা জানি যে সম্পত্তি সেটে আমাদের আসে 3 লাখ টাকা আসলো। আর ওই যে সংরক্ষিত আয় বিবরণীর আমরা যে আগের আগের জাবেদাটা যে দেখে আসছিলাম, এই যে এখানে আমরা দেখে গেছিলাম যে এখানে আয় বিবরণী হিসাবটা ডেবিট হয়েছে। তাহলে আয় বিবরণী হিসাব ডেবিট হওয়া মানে কি? এখন এটা তো আমাদের হিসাবে দেখাইতে হবে। এখানে যেহেতু অবলেখকের কমিশনটা আমাদের এখানে আমরা চলতি বছরের খরচ হিসাবে দেখাইছি, তখন এখানে আমরা আয় বিবরণী হিসাবটাকে ডেবিট করছিলাম। এখন ধরো আয় বিবরণী হিসাবে ডেবিট উদ্ধৃত আছে আমাদের এখন 50,000 টাকা।
তাহলে লাভ ক্ষতি হিসেবে যদি ডেবিট ব্যালেন্স থাকে তাহলে সেটা কোথায় যায়? উদ্ধৃত পত্রে সম্পত্তির সাইডে যায়। আর যদি আয় বিবরণী যদি ক্রেডিট উদ্ধৃত থাকে তাহলে সেটা মালিকানা সত্ত্বের সাথে যে অ্যাড হয়। তাহলে এই যে আয় বিবরণী হিসাবে ডেবিট উদ্ধৃত হচ্ছে আমাদের সেই 50,000 টাকা আমরা সম্পত্তি সাইডে দেখাবো। এই যে সংরক্ষিত আয়ের এই যে আয় বিবরণী হিসাবে ঋণাত্মক উদ্ধৃত ডেবিট ব্যালেন্স 50,000 টাকা। টাকাটা আসলো। এখন দেখো আমাদের এখানে অনুমোদিত আর শেয়ার মূলধনে এখানে তো আর কোনো কথা নাই। এই যে এখানে অনুমোদিত মূলধন হচ্ছে 4 লাখ, এটা আমাদের ক্লোজড হয়ে যাবে, এটা আমাদের হিসাবে আসবে না, ইট উইল বি ক্লোজড। অ্যান্ড এই যে ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত শেয়ার হচ্ছে যে 3 লাখ শেয়ার, এটা টাকাটা হিসাবে আসলো। এখানে মোট সম্পদ অ্যান্ড মোট শেয়ার হোল্ডার সত্ত্ব এবং মোট ডাটা ইকুয়াল। ওকে, আমরা নেক্সট ম্যাথে যাই। এখানে কি বলছে এটা আমাদের একটু বোঝার বিষয় আছে। এখানে বলছে প্যানাসোনিক কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন হচ্ছে 60 লাখ টাকা, প্রতিটি 10 টাকা মূল্যের শেয়ারে বিভক্ত। তাহলে তার শেয়ার সংখ্যা কত? তার শেয়ার সংখ্যা হচ্ছে কত আমরা একটু হিসাব করি। তাহলে তার শেয়ার সংখ্যা হচ্ছে 6 লাখ। ঠিক আছে, ওকে ফাইন, আমরা পাইলাম তার শেয়ার সংখ্যা হচ্ছে 6 লাখ। তারপর বলছে এখন কোম্পানি অনুমোদিত এই যে কোম্পানি অনুমোদিত মূলধনের 80% শেয়ার 10% অবহারের উদ্দেশ্যে বিক্রি করছে। 80%, তাহলে আমাদের এই 6 লাখের 80% কত? এই 6 লাখের 80%-এর হিসাবটা কত আসে? তাহলে 6টা 48, 4,80,000। 4,80,000 শেয়ার আমরা বাজারে বিক্রির উদ্দেশ্যে ছাড়ছি। কিভাবে? 10% অবহারে। এখন প্রতিটা শেয়ার কত টাকা করে? 10 টাকা করে। তাহলে 10% অবহারে ছাড়ার মানে কি? আমরা এতক্ষণে এই বিষয়টা জানি। 10% অবহারে মানে হচ্ছে 10 টাকার 10% আমরা কম নিচ্ছি, তাই না? তার মানে কি? 9 টাকা করে বাজার থেকে নিচ্ছি। এটাই তো কথা। বাজার থেকে আমরা টাকা নিচ্ছি 9 টাকা করে। ঠিক আছে? আচ্ছা, এখন কোম্পানি তাহলে আমাদের দেখো আমরা বাজারে ছাড়ছি 4,80,000 শেয়ার, প্রতিটা শেয়ার 9 টাকা করে। ওকে, কোম্পানি ইস্যুকৃত মূলধনের 10% অতিরিক্ত আবেদন গ্রহণ করে। তাহলে আমরা 4,80,000-এর বাজার থেকে আবেদন পেয়েছি, আরো 10% বেশি শেয়ারের আবেদন পেয়েছি। তাহলে বাজার থেকে আবেদন পেয়েছি কত শেয়ারের? তাহলে 4,80,000 এটার হচ্ছে 48,000। 4,80,000-এর সাথে 48,000 যোগ করলে কত হয়? 5,28,000। হ্যাঁ, রাইট, 5,28,000। তাহলে আমাদের এখানে 48,000 আসে। 48,000 আরো অতিরিক্ত আবেদন পেয়েছি বাজার থেকে। তাহলে আমাদের টোটাল আবেদন পেয়েছি কত? এক হলো 4,80,000 যোগ 48,000 ইকুয়াল টু 5,28,000। আমরা তাহলে বিষয়গুলি বুঝছি নাকি? আমাদের শেয়ার সংখ্যা হচ্ছে আমরা এখানে বলছে শুধু 60 লাখ টাকা এবং অনুমোদিত মূলধন 60 লাখ এবং প্রতিটা 10 টাকা করে। শেয়ার সংখ্যা কত বলে নাই। তাহলে আমরা জানি যে আমাদের শেয়ার সংখ্যা হচ্ছে কত। আমরা কিভাবে বের করবো, এটা ক্যালকুলেট করবো কিভাবে? এই 60 লাখ টাকাকে 60 লাখ টাকাকে 10 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই যে আমাদের টোটাল শেয়ার হচ্ছে 6 লাখ শেয়ার, এবং এই 6 লাখ শেয়ারের 80% আমরা বাজারে বিক্রির উদ্দেশ্যে ছাড়ছি। তাহলে 6 লাখের 80% বাজারের উদ্দেশ্যে ছাড়লে আমরা বাজারে ছাড়ছি মূলত 4,80,000 শেয়ার। এখন 10% অবহারে ছাড়ার কথাটার মানে হচ্ছে আমরা 10 টাকা করে শেয়ার এটার 10% কম নিব। 10 টাকার 10% কম নিব। তাহলে 10 টাকার 10% কম নেওয়ার মানে হচ্ছে 1 টাকা কম নিচ্ছি। 10 টাকা থেকে 1 টাকা বাদ দিলে আমরা বাজার থেকে আমরা টোটাল প্রতি শেয়ারে টাকা নিচ্ছি 9 টাকা করে। এখন এখানে বলছে যে কোম্পানি ইস্যুকৃত মূলধনের 10% অতিরিক্ত আবেদন গ্রহণ করছে। এ কথাটার মানে কি? তাহলে আমরা বাজারে ইস্যু করছিলাম, একটু আগে দেখছিলাম যে আমরা বাজারে ইস্যু করছিলাম 4,80,000 শেয়ার। এটার আরো 10% বেশি আবেদন আসছে, মানে আমাদের কাছে টোটাল আবেদন আসছে, বেশি আবেদন আসছে 48,000-এর। তাহলে 4,80,000 প্লাস 48,000 টোটাল আবেদন পেয়েছি আমরা 5,28,000 শেয়ারের। ওকে, এরপরে কি বলছে? যে কিন্তু অতিরিক্ত আবেদনের সম্পূর্ণ আবেদনকারীদেরকে ফেরত দিয়েছে। তার মানে 48,000 শেয়ারের টাকা আমরা ফেরত দিয়ে দিয়েছি, যেটা অতিরিক্ত আবেদন পেয়েছিলাম। হিমাদ্রি এন্টারপ্রাইজ শেয়ার বিক্রির দায়িত্ব গ্রহণ করায় তাদেরকে ইস্যুকৃত শেয়ারের 5% কমিশন বাবদ
শেয়ার দ্বারা পরিশোধ করা হয়। দেখো এখন ইস্যুকৃত শেয়ারের 5% বলছে তাদেরকে কমিশন দিবে। এখন কমিশনের টাকাটা নগদ না দিয়ে তাদেরকে শেয়ার দ্বারাই পরিশোধ করছে। এর আগের অঙ্কে কিন্তু আমরা বিষয়টা দেখছিলাম। ঠিক আছে? তাহলে এখন আমাদের কাছে কি বলছে? কি চাইছে? হিমাদ্রি এন্টারপ্রাইজকে কমিশন বাবদ কতগুলো শেয়ার দেওয়া হয়েছে এবং এর মূল্য কত? তাহলে এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। তাইলে আমরা বাজারে শেয়ার ছাড়ছি, ইস্যু করছি কত শেয়ার, আমরা সেটা ক্যালকুলেশন করছিলাম না? 4,80,000 শেয়ার বাজারে ক্যালকুলেশন করছিলাম। এই যে আমাদের শেয়ার হচ্ছে 6 লাখ, 6 লাখ কেমনে পাইছিলাম? এই 60 লাখ টাকা অনুমোদিত মূলধন, প্রতিটা শেয়ার 10 টাকা করে। তাহলে এটা দিয়ে ভাগ করলে 6 লাখ শেয়ার আমরা অনুমোদিত। এর 80% বাজারে ছাড়ছি। তার মানে 80% ছাড়লে 4,80,000 শেয়ার বাজারে ছাড়ছি। এখন 4,80,000 শেয়ার বাজারে ছাড়ছে এবং 4,80,000 শেয়ার বাজারে বিক্রিও হয়েছে। তাহলে এখন হিমাদ্রি এন্টারপ্রাইজকে শেয়ার বিক্রির দায়িত্ব গ্রহণ করে তাদেরকে ইস্যুকৃত শেয়ারের 5% কমিশন দিবে। তাহলে ইস্যুকৃত শেয়ার হচ্ছে আমার 4,80,000, এর 5% কত? 4,80,000 এর 5% কত? তাহলে আমরা একটু এই যে দেখো এখানে ক্যালকুলেশন করা আছে। এই যে 4,80,000 এর 5%, এই যে হিমাদ্রি এন্টারপ্রাইজকে প্রদত্ত শেয়ার সংখ্যা 4,80,000 এর 5%, এই যে 24,000। এখন এই 24,000 শেয়ার তাদেরকে আমরা দিছি, প্রতি শেয়ার 10 টাকা করে, তাহলে 2,40,000 টাকা। তাহলে আমরা প্রথমটা এটা পাইলাম, অ্যান্সারটা পাইলাম যে হিমাদ্রি এন্টারপ্রাইজকে কমিশন বাবদ কতগুলো শেয়ার দেওয়া হয়েছে এবং এর মূল্য কত। তাহলে ইস্যুকৃত শেয়ার নাম বলছে যে এই তাদেরকে ইস্যুকৃত শেয়ারে 5% কমিশন দিবে। ইস্যুকৃত শেয়ার 4,80,000, 4,80,000 এর 5% 24,000 শেয়ার। এখন সেটা পাইলাম যে শেয়ার দেওয়া হয়েছে, শেয়ারগুলি কতগুলি শেয়ার দেওয়া হয়েছে এটা পাইলাম। মূল্য কত? তাহলে প্রতি শেয়ারের মূল্য কত? 10 টাকা। তাহলে 24,000 10 দিয়ে গুণ করলে 2,40,000। ওকে। এরপরে কি চেয়েছে? কোম্পানির হিসাব বইতে জাবেদা দাখিলা দেখাও। জাবেদা দাখিলা দেখাইতে বলছে। এখন জাবেদা দাখিলা এটা আমরা কিভাবে দেখাবো? তাহলে আমরা কত শেয়ার আবেদন পেয়েছিলাম বাজার থেকে? আমরা এখানে দেখছিলাম 5,28,000 শেয়ার আবেদন পেয়েছিলাম। আচ্ছা এইখানে কিন্তু ক্যালকুলেশনটা দেওয়া আছে। বাজার থেকে আবেদন পেয়েছিলাম আমরা 5,28,000 শেয়ারের। কত টাকা করে? কত টাকা করে আবেদন পেয়েছিলাম? যেহেতু আমাদের শেয়ার 10% ওভারে বিক্রি করা হয়েছে, তার মানে 9 টাকা করে। তাহলে 5,28,000 ইন্টু 9, তাহলে ব্যাংক হিসাব ডেবিট অ্যান্ড শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, 5,28,000 ইন্টু 9 কত হয়? যেটা হয় সেটা। এখানে আসলো। আচ্ছা, তাহলে ব্যাংক হিসাব ডেবিট অ্যান্ড শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, এই যে 5,28,000 ইন্টু 9, এই যে এখানে 47,52,000 টাকা। ওকে। এরপরে দেখো, এরপরে যে আবেদনের টাকাটা আসছিল আমরা সেটাকে ডিস্ট্রিবিউট করতে পারবো নিশ্চয়ই। শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে। এখন শেয়ার মূলধনের হিসাবটা আমরা আগে করে ফেলি। আমাদের শেয়ার ছাড়ছে বাজারে 4,80,000 ইন্টু 10, 4,80,000 ইন্টু 10, তাহলে কত হয়? আমাদের 48 লাখ টাকা। এখন ব্যাংকের মাধ্যমে আমরা ফেরত দিছি 48,000 শেয়ারের টাকা, অতিরিক্ত আসছে 9 টাকা করে। যে টাকাটা আসছে এই টাকাটা আমরা ফেরত দিছি 4,32,000 টাকা। এখন দেখো আমাদের অবহার, দেখো আমাদের এখানে 4,80,000 শেয়ারে আমরা 1 টাকা করে কম নিছিলাম, তাহলে 4,80,000 টাকা। এটা যোগ করলে এন্ড এটা যোগ করলে উইল বি ইকুয়াল। এই হিসাব তোমরা এতদিনে নিশ্চয়ই পারো। আচ্ছা, এখন অবলেখকের কমিশন। অবলেখকের কমিশনের টাকাটাও আমরা ক্যালকুলেট করছিলাম যে অবলেখকের কমিশন ডেবিট অ্যান্ড শেয়ার মূলধন হিসাব, যেহেতু আমাদের মূলধনের মাধ্যমে কি শেয়ারের মাধ্যমে অবলেখকের কমিশনটা দিচ্ছি, তাহলে অবলেখকের কমিশন ডেবিট অ্যান্ড শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। টাকাটা দেখছিলাম না আমরা তাদেরকে কত শেয়ার দিছিল? 24,000 শেয়ার দিছিল। 24,000 ইন্টু 10, 2,40,000 টাকা তাদেরকে দেওয়া হয়েছে। এখন আমরা উদ্ধৃত পত্রে এটা নিতে পারবো, এটা তো এত ভেজাল হওয়ার কথা না। তাহলে ব্যাংক জমার উদ্ধৃত আমরা ব্যাংক হিসাবটা করলে আমরা এখান থেকে পাওয়া যাই। তাহলে ব্যাংক হিসাব এখানে আছে কত? 47,52,000 টাকা। আর ব্যাংক হিসাব এখানে ক্রেডিট কত? 4,32,000 টাকা। এটা বাদ দিলে থাকে কত? বাদ দিলে আমাদের 43,20,000 টাকা থাকে। হ্যাঁ, তারপর যে অবলেখকের কমিশনটা এখানে আসবে,
আর ও শেয়ার অবহারের টাকাটা আসবে, এটা আমরা জানি। তাহলে এটা মোট সম্পদটা এটা হয়। আর আমরা এখানে অনুমোদিত মূলধন 10 টাকা করে 6 লাখ শেয়ার, তাহলে এখানে 60 লাখ টাকা। এটা আমাদের অনুমোদিত মূলধন, এটা হিসাবে আসবে না। আমাদের ইস্যুকৃত বিলিকৃত অ্যান্ড আদায়কৃত শেয়ার ওই যে দেখো 4,80,000 প্লাস আরো অবলেখককে দিছিলাম 24,000, তাহলে টোটাল আমাদের অনুমোদিত ইস্যুকৃত বিলিকৃত অ্যান্ড আদায়কৃত মূলধন হচ্ছে 5,04,000 একটু 10 টাকা। এই যে টাকাটা আসছে, টাকাটা এখানে আসছে। তাহলে এই হিসাবটা আমরা পারার কথা, এখানে আর ঝামেলা থাকার কথা না। এবার আচ্ছা, আমরা লাস্ট ম্যাথটা একটু দেখি। এখানে আমরা ম্যাথটা প্রথমে একটু পড়ি। রূপসা কোম্পানি লিমিটেড প্রতিটি 20 টাকা মূল্যের 1 লাখ শেয়ার নিয়ে নিবন্ধিত। কোম্পানি 80,000 শেয়ার জনসাধারণের নিকট ইস্যু করে। কোম্পানির শেয়ার বিক্রয়ের জন্য অবলেখকের কমিশন বাবদ ইস্যুকৃত 2% এবং 10,000 টাকা চেকের মাধ্যমে প্রদান করতে চুক্তিবদ্ধ হয়। 70,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া যায়। এছাড়াও কোম্পানি 10,000 শেয়ার উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করেন। সকল শেয়ার যথারীতি বণ্টিত হয়। প্রতি শেয়ারে 0.5 টাকা অর্থাৎ 50 পয়সা করে ব্যাংক চার্জ প্রদান করা হয়। আচ্ছা, এখানে অনেকগুলি কথা। দেখো, তার 1 লাখ শেয়ার, প্রতিটা শেয়ার 20 টাকা করে, তাহলে তার মোট অনুমোদিত মূলধন হচ্ছে 20 লাখ টাকা। এখন এই 1 লাখ শেয়ারের মধ্যে কোম্পানি 80,000 শেয়ার জনসাধারণের নিকট ইস্যু করে। এখন কোম্পানির শেয়ার বিক্রয়ের জন্য অবলেখকের কমিশন বাবদ ইস্যুকৃত শেয়ার 2%, অর্থাৎ যত শেয়ার ইস্যু করছে কত শেয়ার? 80,000 শেয়ার। 80,000 শেয়ারের 2% মানে হচ্ছে কত? 80,000 ইন্টু 2%, তাহলে আসছে 1600। 1600 শেয়ার, 1600 শেয়ারের টাকা এবং 10,000 টাকা চেকের মাধ্যমে প্রদান করতে চুক্তিবদ্ধ হয়। তাহলে যেহেতু টাকার মাধ্যমে দিছে, প্রতি শেয়ার আমাদের কত টাকা করে? 20 টাকা করে। তাহলে এখানে আসছে কত টাকা? 32,000 টাকা প্লাস আরো নগদ টাকা দিছে 10,000, তাহলে টোটাল 42,000 টাকা। এই 42,000 টাকা অবলেখকের কমিশন বাবদ প্রদান করতে চুক্তিবদ্ধ হয়। 70,000 শেয়ারের আবেদনপত্র পাইছে বাজার থেকে। এখন এখানে ইম্পর্টেন্ট একটা টুইস্ট আছে। আচ্ছা, এখানের ইম্পর্টেন্ট টুইস্টটা একটু ভেঙে নেই। এখানে দেখো, যদি কোনো কোম্পানি বা কোনো অবলেখক যদি কোনো নির্দিষ্ট পরিমাণ শেয়ার বিক্রয় করে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়, যেমন এই রূপসা কোম্পানির সাথে এই অবলেখকের অবলেখকের কোনো একটা প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়েছে যে রূপসা কোম্পানির যে ইস্যুকৃত 80,000 শেয়ার আছে, এই 80,000 শেয়ার সে বিক্রি করে দিবে। ঠিক আছে? যদি এরকম কোনো অবলেখক যদি চুক্তিবদ্ধ হয় আর সে যদি ওই সমপরিমাণ ইস্যুকৃত শেয়ার বাজারে বিক্রি করতে না পারে, তখন সে ওই শেয়ারটা নিজে কিনে নিতে হয়। এটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। মূল কথা হচ্ছে, অবলেখক যত শেয়ার বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে, সে যদি ওই পরিমাণ শেয়ার বাজারে বিক্রি করতে না পারে, যতটুকু অবশিষ্ট থেকে যাবে অতটুকু সে নিজে কিনে নিতে হবে। বিষয়টা হচ্ছে এটা। যেমন আমাদের এখানে অবলেখক চুক্তিবদ্ধ হয়েছে 80,000 শেয়ার বাজারে বিক্রি করে দিবে। সে বাজারে বিক্রি করতে পারছে 70,000 শেয়ার। বাকি অবশিষ্ট যে 10,000 শেয়ার থেকে গেছে অবিকৃত, তার চুক্তিবদ্ধ হওয়া 80,000 শেয়ার থেকে 10,000 শেয়ার যে থেকে গেছে, এই 10,000 শেয়ার এই অবলেখক কোম্পানি নিজে কিনে নিবে। ঠিক আছে? বিষয়টা কিন্তু এটা। আচ্ছা, ওকে। এবং সে তার কমিশন নিয়ে যাবে। আচ্ছা, এইখানের এই ফ্যাক্ট বুঝলাম। তারপরে হচ্ছে কি, এছাড়াও কোম্পানি 10,000 শেয়ার উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করবে। এখন উদ্যোক্তাদের মধ্যে যদি বিনামূল্যে যদি শেয়ার বিতরণ করা হয়, সেটাকে সাধারণত এই যে শেয়ার মূলধন হিসাবটাকে আমরা ক্রেডিট করবো। তাহলে ডেবিট করবো কাকে? এখানে শেয়ার উদ্যোক্তাদের হিসাব ডেবিট করবো না, এখানে দুটা হিসাবকে ডেবিট করা হয়। আগে একটা সময় সাধারণত প্রাথমিক খরচাবলীকে ডেবিট করা হইতো। প্রাথমিক খরচাবলী এটা কিন্তু একটা ফিকটিশিয়াস অ্যাসেটস বা ভুয়া সম্পত্তি, এটাকে আমরা ডেবিট করতাম। কিন্তু বর্তমানে এই প্রাথমিক খরচাবলী এটাকে ডেবিট করা হয় না, বর্তমানে সুনামকে ডেবিট করা হয়। সুনামকে ডেবিট করার অনেকগুলি কারণ আছে। যেমন অন্যতম কারণ হচ্ছে, ধরে নেওয়া যায় রেপুটেড একটা কোম্পানি এবং কোম্পানি
আর সুনাম আছে দেখাই হচ্ছে যে শেয়ার উদ্যোক্তারা শেয়ারটা নিতে পছন্দ করছেন, এই জন্য সুনাম হিসাবে দেখা হয়। আরেকটা হচ্ছে যদি আমরা এটাকে প্রাথমিক খরচাবলী হিসাবে দেখাই, কোম্পানির কিন্তু প্রথমেই অনেক লস আসে, লস দেখানো হয়। বিশাল একটা অ্যামাউন্ট কোম্পানি এখন ব্যবসায় পুরো শুরু করতে পারে নাই, কিন্তু কোম্পানির প্রথমে অনেকগুলি খরচ হিসেবে আমরা এটাকে দেখাইলাম, তখন কোম্পানিটার ভাবমূর্তি নষ্ট হয়। এই জন্য এটাকে খরচ হিসেবে দেখানো হয় না, বা আগে প্রাথমিক খরচাবলী হিসেবে দেখানো হতো, ওইটাও দেখানো হয় না, এখন বর্তমানে সুনাম হিসাবে দেখানো হয়। এটাকে সুনাম আমরা জানি অস্পর্শনীয় সম্পত্তি। আচ্ছা, ওকে, তাহলে এই ক্ষেত্রে সুনাম হিসাবটা ডেবিট হবে এন্ড শেয়ার আবেদন হিসাবটা ক্রেডিট হবে। এখন প্রতি শেয়ারে 0.5 টাকা করে ব্যাংক চার্জ প্রদান করা হয়। এখন এই যে আমরা ব্যাংকের মাধ্যমে টাকা কালেকশন করব, এই ব্যাংকও একটা চার্জ নিতে পারে। আমাদের অন্যান্য অঙ্ক এই ব্যাংক চার্জের বিষয়টা থাকতে পারে। আমার প্রিভিয়াস অঙ্কটাতে ব্যাংক চার্জের বিষয়টা ছিল না, দ্যাটস ওয়াই আমি এই অঙ্কটাতে ব্যাংক চার্জের বিষয়টাও নিয়ে আসছি। ব্যাংক চার্জ যদি থাকে তাহলে আমরা ওকে ফাইন, ব্যাংকের চার্জ বাবদ আমরা টাকাটা দিয়ে দিব। এখন ব্যাংক টাকাটা কেটে রাখবে প্রতি শেয়ারে 5 টাকা করে, 0.5 টাকা করে আমাদের এই অঙ্ক অনুযায়ী 50 পয়সা করে প্রতি শেয়ারে কেটে রাখবে। তাহলে আমরা ডেবিট করব কাকে? এক্ষেত্রে আমরা ডেবিট করব প্রাথমিক খরচাবলীকে। ঠিক আছে? আর প্রাথমিক খরচাবলী এটাও একটা ফিক্সড অ্যাসেটস, ভুয়া সম্পত্তি, একটু আগে বলছিলাম। আর এটা আমরা কোথায় উদ্ধৃতপত্র কোথায় দেখাবো? উদ্ধৃতপত্র আমরা ওই যে আমরা অসমন্বিত ব্যয় যেখানে শেয়ার অবহার হিসাবটাকে দেখাইছিলাম, যেখানে অবলেখকের কমিশনটাকে দেখানো হয়, সেখানেই এই প্রাথমিক খরচাবলীর আন্ডারে এই ব্যাংক চার্জটাকে দেখানো হয়। বিষয়টা হচ্ছে এটা। তাহলে আমরা যদি একটু জাবেদাগুলি একটু দিই, তাহলে আমরা দেখো এখানে আমি এখানে বেশি লিখবো না, আমি এখানে আমরা 1 নম্বরে আমরা জাবেদাটা হচ্ছে আমাদের ব্যাংক হিসাব ডেবিট। আমরা কত শেয়ার আবেদন পেয়েছিলাম বাজার থেকে, প্রথমে ওইটার হিসাবটা আসবে। ব্যাংক হিসাব ডেবিট অ্যান্ড শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আচ্ছা, ব্যাংক হিসাব ডেবিট অ্যান্ড শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা হইলো আমাদের এখানে? 70,000 শেয়ার। আচ্ছা, প্রতিটা 20 টাকা করে। আমরা তাহলে কত হয়? 7 গুণে 14, 14 লাখ টাকা। আচ্ছা, এরপরে আসো আমরা এই টাকাটাকে মূলধনে নিয়ে যাই। এখানে যেহেতু আর কোনো ঝামেলা নাই, তাহলে আমাদের এখানে শেয়ার আবেদন হিসাবটাকে ডেবিট করে দিয়ে আমরা শেয়ার মূলধনটাকে ক্রেডিট করব। শেয়ার মূলধন হিসাবকে ক্রেডিট করব 14 লাখ টাকা। আচ্ছা, এবার আসো এই যে 70,000 শেয়ার আমরা বাজারে বিক্রি করলাম, এখন যে অবলেখক যে 80,000 শেয়ার বিক্রির জন্য প্রতিজ্ঞাবদ্ধ, সে তো বাজারে বিক্রি করতে পারছে 70,000 শেয়ার। তাহলে বাকি যে 10,000 শেয়ার সে বিক্রি করতে পারে নাই, সেটা সে নিজে কিনে নিবে। আচ্ছা, যখন অবলেখক নিজে যখন কিনে নেয় তখন আমরা এত ফর্মালিটিস মেনটেন করে আর জাবেদা দিই না। জনগণ যখন কিনে নেয় তখন ব্যাংক হিসাব ডেবিট করে শেয়ার আবেদন হিসাবটাকে ক্রেডিট করি, পরবর্তীতে শেয়ার আবেদন হিসাবটাকে ডেবিট করে শেয়ার মূলধনটাকে ক্রেডিট করি। কিন্তু যখন অবলেখক যখন কোনো শেয়ার কিনে তখন আমরা সরাসরি ব্যাংকের মাধ্যমে যেহেতু সে কিনে, ব্যাংক হিসাবটাকে ডেবিট করব অ্যান্ড শেয়ার মূলধনটাকে ক্রেডিট করে দিব। শেয়ার মূলধন হিসাবটা ক্রেডিট করব। তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে টাকার পরিমাণটা হচ্ছে 10,000 শেয়ার নিচ্ছেন তিনি 20 টাকা করে, 2 লক্ষ টাকা। আচ্ছা, এখন এখন ওনার কমিশনটা আমরা এখানে কমিশনটা একটু হিসাব করছিলাম যে ওনার অবলেখকের কমিশনটা দিতে হবে কত টাকা? 42,000 টাকা। ওকে, তাহলে আমরা এবার তার কমিশনটা দিয়ে দিই। আচ্ছা, তাহলে
লেখকের কমিশন ডেবিট হিসাব ডেবিট 42,000 টাকা অ্যান্ড ব্যাংকের মাধ্যমে যেহেতু আমরা টাকাটা পরিশোধ করছিলাম ব্যাংক হিসাব ক্রেডিট 42,000 টাকা। আর আমাদের আরেকটা হচ্ছে যেহেতু আমরা এখানে এছাড়াও 10,000 শেয়ার উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করছে, আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে তাহলে এটার জন্য এটার এগেইনস্ট আমাদের সুনাম হিসাবটা আসবে। ফার্স্ট আমরা লিখতে পারি যে সুনাম হিসাব ডেবিট, যেহেতু 10,000 শেয়ার বিতরণ করছে তাহলে 10,000 ইন্টু 20 2 লক্ষ টাকা অ্যান্ড আমাদের শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 2 লক্ষ টাকা। আমরা আরেকটা হিসাব যোগ করছিলাম যে প্রতি শেয়ারে 0.5 টাকা করে ব্যাংক চার্জ প্রদান করা হয়। তাহলে এটার জন্য জাবেদাটা কি আসবে আমরা সেটা নিয়ে কথা বলছিলাম যে প্রাথমিক খরচ হিসাবটাকে আমরা এখানে যেহেতু ব্যাংক চার্জ দিলে এটা প্রাথমিক খরচ হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়, প্রাথমিক খরচ হিসাব ডেবিট হবে। তাহলে আমরা টোটাল কত শেয়ার বাজারে বিক্রি করছিলাম? বাজারে বিক্রি করছিলাম 80,000 শেয়ার। ওকে, তাহলে 80,000 শেয়ারে 0.5 টাকা করে, তাহলে কত টাকা হবে? 80,000 শেয়ারে 80,000 টাকা হয়, এটার অর্ধেক হলো 40,000 টাকা। এন্ড ব্যাংক হিসাব ক্রেডিট 40,000 টাকা। আমাদের এখানে কোশ্চেন করতে পারো যে তাহলে এই 10,000 উপরে কেন আসলো না? এই 10,000 তো বাজারে বিক্রি করে না, এটা কি করছে? বিনামূল্যে শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করছে। যেগুলা বাজারে বিক্রি করছে এগুলার টাকা কার মাধ্যমে আসছে? ব্যাংকের মাধ্যমে আসছে। এখন ব্যাংক বলতে পারে যে আমি প্রতি শেয়ারে কালেক্ট করছি, প্রতি শেয়ারে আমাকে 50 পয়সা করে দিতে হবে। এ ধরনের ম্যাথ আমাদের আছে এবং এ ধরনের চুক্তিও হয় ব্যাংকের সাথে। তখন এই কি হয় যে এই ব্যাংক চার্জটা দিতে হয়। আমাদের 80,000 শেয়ার বিক্রি করছি, প্রতি শেয়ারে 50 পয়সা করে 40,000 টাকা আসে এখানে টোটাল খরচ। এটা প্রাথমিক খরচ, এটার আন্ডারে যাবে, প্রাথমিক খরচ হিসাবটা ডেবিট হয় অ্যান্ড ব্যাংক হিসাবটা ক্রেডিট হয়। আচ্ছা, এখন যদি আমাদের যদি ব্যাংক হিসাবের ব্যালেন্সটা কত দাঁড়ায় আমরা যদি সেটা যদি একটু হিসাব করি, এখানে আমাদের ব্যাংক হিসাব ডেবিট আছে 14 লাখ টাকা, এরপর আমাদের ব্যাংক হিসাব ডেবিট আছে 2 লক্ষ টাকা, তাহলে আমাদের এখানে হলো 16 লাখ টাকা। এরপর আমাদের এখানে ব্যাংক হিসাব ক্রেডিট আছে 42,000 টাকা, তাহলে আর এখানে আমাদের ব্যাংক হিসাব ক্রেডিট আছে কত টাকা? 40,000 টাকা। তাহলে আমাদের টোটাল এখানে ক্রেডিট আছে 42,000 অ্যান্ড এখানে ক্রেডিট আছে 40,000, তাহলে 82,000 টাকা ক্রেডিট আর ডেবিট আছে 14 লাখ এবং 2 লাখ 16,000, 2 লাখ, তাহলে টোটাল হলো ডেবিট আছে 16 লাখ। তাহলে 16 লাখ থেকে 82,000 গেলে আর কত থাকে? 15,18,000, রাইট, 15,18,000 টাকা ব্যাংক ব্যালেন্স। ওকে, তাহলে আমরা এবার একটু আমাদের বুঝার জন্য আমরা একটু ইয়াতে চলে যাই, আর্থিক অবস্থার বিবরণীটা একটু করে ফেলি, কেমন? আর্থিক অবস্থার বিবরণীটা একটু করে ফেলি। নিশ্চয়ই এতক্ষণে তোমরা পারার কথা, তারপর আমি একটু দেখে দিচ্ছি আর্থিক অবস্থার বিবরণী। হাতেই টানলাম, ইউজ করলাম না। ওকে, তাহলে আমরা সম্পত্তি সমূহের এসেটটা লিখে বলি সম্পত্তি সমূহ। প্রথমে আমরা চলতি সম্পত্তি হিসাবে আমরা ব্যাংক জমাটাকে দেখাই ফেলি। ব্যাংক জমা, ব্যাংক জমা আমরা একটু হিসাবটা করছিলাম, কত করছিলাম? 15,18,000 টাকা। হ্যাঁ, ওকে। তারপর আমাদের এখানে আরেকটা কি আসবে? অসমন্বিত ব্যয়ের মধ্যে আসবে অসমন্বিত
ব্যয় এর আন্ডারে আমাদের আসবে, তাহলে আমাদের অসমন্বিত ব্যয় আসতেছে, প্রাথমিক খরচাবলীগুলি আসতেছে, প্রাথমিক খরচটা আসতেছে। প্রাথমিক খরচটা আমাদের কত ছিল? প্রাথমিক খরচটা ছিল আমাদের 40,000 টাকা। সরাসরি লিখে ফেললাম। অ্যান্ড অসমন্বিত ব্যয়ের আরেকটা আইটেম আছে, সেটা হচ্ছে অবলেখকের কমিশন। অবলেখকের কমিশন 42,000 টাকা ছিল। এটা এই দুটা জিনিস এই ঘরে লিখে ওইখানে নেওয়াটাই ভালো। 42,000 অ্যান্ড এখানে এটা 40,000 টাকা অ্যান্ড প্রাথমিক খরচাবলীর মধ্যে আসতেছে আমাদের 40,000 টাকা অ্যান্ড অবলেখকের কমিশনের এখানে আসতেছে আমাদের 42,000 টাকা। টোটাল আমাদের এখানে 82,000 টাকা। আর আমাদের যেহেতু স্থায়ী আমাদের একটা অস্পর্শনীয় সম্পত্তি আছে, সুনাম 2 লাখ টাকা, আমরা সেটা নিয়ে আসলাম। তাহলে আমাদের আর কোনো সম্পত্তি নেই। তাহলে এখানে কত টাকা হইলো? আমাদের এখানে 2,82,000 টাকা, 15,18,000 অ্যান্ড 82,000 টাকা। তাহলে এখানে হইলো যে আমাদের 16 লাখ এবং 2 লাখ, এখানে আমাদের টোটাল 18 লাখ টাকা আসলো। এবার আমরা দায়ের সাইডটাতে যাই। ষোলোটা শর্ত, ও দায়। প্রথমে আমরা আমাদের অনুমোদিত মূলধনটা নিয়ে আসি। অনুমোদিত মূলধন, তাহলে অনুমোদিত মূলধন হচ্ছে আমাদের প্রতিটি 20 টাকা করে। কত শেয়ার ছিল অনুমোদিত? 1 লাখ শেয়ার। টোটাল আমাদের এখানে 20 লক্ষ টাকা। ইট উইল বি ক্লোজড। আচ্ছা, এবার আমাদের ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন প্রতিটি 20 টাকা করে, 90,000 শেয়ার। 90,000 কিভাবে হইল? আমরা বাজারে বিক্রি করছিলাম 80,000 শেয়ার অ্যান্ড শেয়ার হোল্ডারদের মাঝখানে বা এই যে এখানে বলা আছে, বাজারে বিক্রি করছিলাম 80,000 শেয়ার এবং উদ্যোক্তাদের মাঝখানে আরো 10,000 শেয়ার। টোটাল আমরা 90,000 শেয়ার ইস্যু করছি, বিলি করছি এবং আদায় করছি। তাহলে এখানে আসতেছে আমাদের 18 লাখ টাকা। তাহলে আমাদের এই যে
টোটাল মোট সম্পত্তি এই যে আমাদের 18 লাখ টাকা, অ্যান্ড আমাদের এই যে মূলধনের এদিকেও আসলো আমাদের 18 লাখ টাকা। এটা আমাদের হিসাবের টাকা, এটা আমাদের হিসাবে আসবে। ওকে, এ পর্যন্ত মোটামুটি ক্লোজড। আচ্ছা, তাহলে আমরা অনেকগুলি ম্যাথ দেখলাম আজকে, এবং এই ম্যাথগুলির মধ্যে থেকে মোটামুটি আমাদের এই অধ্যায়টায় যেই ধরনের ম্যাথগুলি আসতে পারে, যত প্রকারের ম্যাথ আসতে পারে, সকল ধরনের ম্যাথগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি এর বাইরে আর কোনো আইটেম নাই। তারপরে যদি আইটেম থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। এরপরেও যদি কোনো সমস্যা আসতে পারে বা থাকতে পারে বা তোমাদের চোখে গোচর হয়, তাহলে সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাবা। আমি নিশ্চয়ই সেগুলোর সদুত্তর দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ। আর এরপরে তোমাদের করণীয় হচ্ছে, এই ম্যাথগুলি যদি বুঝে থাকো তাহলে এই ম্যাথগুলি অবশ্যই করবা। এই পিডিএফটা, যে পিডিএফটাতে ম্যাথগুলি করানো হয়েছে, এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এখান থেকে তোমরা পুনরায় ম্যাথগুলি দেখে নিতে পারো, এবং ম্যাথগুলি পার্ট টু পার্ট দেওয়া থাকবে, এবং তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে, এই ক্লাসের ভিডিও ডেসক্রিপশনে সময় ভাগ করে দেওয়া থাকবে যে কোন ম্যাথটা কখন শুরু করা হয়েছে। তোমরা পার্ট টু পার্ট ওইভাবেও দেখতে পারো, সময় ধরে ধরেও দেখতে পারো। আর এরপরে তোমাদের করণীয় হচ্ছে, তোমাদের বই থেকে যে বোর্ড ম্যাথগুলি আছে, এই ম্যাথগুলি তোমরা দেখবা, এই ম্যাথগুলি তোমরা করবা। করতে যেয়ে যদি কোনো প্রবলেম পাও তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবা। তোমরা ভিডিও ডিসক্রিপশনে কমেন্টস বক্সে তোমরা সেটা জানাই রাখতে পারো, আমি সেটার অ্যান্সার করব। ঠিক আছে, ধন্যবাদ। এর মাধ্যমে হচ্ছে যে আমরা এই এই ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার বইয়ের চতুর্থ অধ্যায়ের চৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায়টার ম্যাথগুলি আমরা এখানে শেষ করলাম। এর জন্য আর কোনো এক্সট্রা ভিডিও আসবে না, ক্লাস আসবে না। এবং তোমাদের প্রয়োজনীয় যদি অন্য কোনো কোয়েরি থাকে তাহলে সেটার আমি কমেন্ট বক্সে তোমরা লিখলে আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।